আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একেবারে লাস্ট মুহূর্তে চলে আসছি আমরা। লাস্ট মুহূর্তে গত বছরের ন্যায় আমরা ম্যারাথন ক্লাসগুলো দিয়ে থাকি। আর এই ধারাবাহিকতায় আজকে শুরু হচ্ছে ম্যারাথন ক্লাস। এই ফাইনাল ম্যারাথন ক্লাসগুলো থেকে গত বছর অনেকগুলো কোশ্চেন তোমরা কমন পেয়েছো, যারা ভর্তি পরীক্ষা দেওয়ার পর আমাদেরকে জানিয়েছো। তো তোমাদেরকে আজকে ক্লাস স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাইরা, দ্রুত আমাদের সাথে যুক্ত হবা এবং আজকে ক্লাসের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিতে চাচ্ছি। যারা শেয়ার দিবা, যা শেয়ার দিয়ে আমাদেরকে বলিবা যে ভাইয়া ক্লাস শেয়ার দিয়েছি, আমাদেরকে পিডিএফটা দিন। জাস্ট শেয়ার দেখে স্ক্রিনশট দিও আমাদের পেজের মধ্যে, আমরা তোমাদেরকে আজকের পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে ভাইরা? প্রিয় ভাইরা, একটু দ্রুত আমাদের সাথে বলবা যে সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক 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 শিক্ষার্থী চলে আসছে আমাদের সাথে। একটু শেয়ার দিও, ক্লাসে শেয়ার দিও। আমি আজকে ক্লাসের যে পিডিএফটা তোমাদের যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টপ করতে চাও, টপ চান্স না, শুধু চান্স না, টপ করতে চাও, তাদের জন্য পিডিএফ দিতে যাচ্ছি। পিডিএফটা পড়িও একটু কষ্ট করে। হ্যাঁ প্রিয় ভাইরা, একটু শেয়ার দিও, শেয়ার দিয়ে একটু বলিও যে ভাই শেয়ার দিয়েছি, পিডিএফটা দেন, আমরা পিডিএফটা তোমাদের দিয়ে দিব। আমি চাচ্ছি আজকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার তোমরা দিবা, যাতে করে আমরা সবার কাছে পৌঁছাতে পারি। প্রিয় ভাইরা, দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সাথে 500 শিক্ষার্থী ক্রস করেছ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমি চাচ্ছি ভাই, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি চাই তুমিও আমাদের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসো, যাতে বলতে পারো যে আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভাই আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই। আমরা যারাই আছি এখানে, যারাই তোমাদের মেন্টর আছে আমাদের প্ল্যাটফর্ম থেকে, সবাই হচ্ছে টপার, সবাই টপ করেছে। এই টপ যারা ছিল, টপার যারা ছিল, তোমাকে গাইড করবে তুমি কিভাবে টপ করতে পারবা বা হতে পারবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল নিয়ে পড়াশোনা করতে পারবা, বা হচ্ছে ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাও, বা বাংলা নিয়ে পড়াশোনা করতে চাও, তুমি যেটা নিয়ে পড়াশোনা করতে চাও, তবে মনে রাখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাকে সিলেক্ট করে না দেয়। তুমি এমন একজন পার্সন হবা, তুমি এমন একজন ব্যক্তি হবা, তুমি এমন একজন শিক্ষার্থী হবা, তুমি সিলেক্ট করবা যে তুমি কোনটা নিয়ে পড়বা। বুঝতে পারছো? তো এরকম যোগ্যতা অর্জন করতে হলে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে ভালো একটা টপ রেজাল্ট করতে হবে। টপ রেজাল্ট করতে হবে। ঠিক আছে। ওকে, কইলাম না এটা ওকে। আমরা চাচ্ছি কি ভাই, আমরা হচ্ছে তোমরা চাচ্ছি তোমরা হচ্ছে ভালো একটা রেজাল্ট করবা, টপ একটা রেজাল্ট করবা। এই টপ রেজাল্ট করতে গেলে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষায় যেগুলো তোমার লাগবে, দরকার আছে, সেগুলো তোমার সাথে আলোচনা করবো আমরা। হ্যাঁ ভাইয়া, সবকিছু ঠিক আছে, সাউন্ডটাও ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। হ্যাঁ দেখো, হ্যাঁ ওকে। তাহলে আমি আগে বলে দিচ্ছি ভাই, যারা শেয়ার করবা, যারা সর্বোচ্চ শেয়ার করবা, তাদেরকে আমরা আজকে ক্লাসে পিরিয়ডটা দিয়ে দিব। আমি তোমাদের বিন্দু মতো সময় নষ্ট করবো না। আমি যে কোশ্চেনগুলো আজকে নিয়ে আসছি সবগুলো ভর্তি পরীক্ষা সিইউর জন্য, মানে সিইউ কে নিয়ে পড়াইতে 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 একটা দক্ষতা চলে আসছে, একটা দক্ষতা চলে আসছে, এবং সেই অনুযায়ী তোমাদের ক্লাসগুলো করাবো আমরা। ঠিক আছে ভাইরা? ওকে, একটু পর ঠিক হবে আর কি, এখন আসছে আর কি। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই ঠিক আছে, সাউন্ড ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ওকে, আলহামদুলিল্লাহ ঠিক আছে সবকিছু। ওকে, তাহলে ভাই আমরা শুরু করছি। তোমরা একটু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, যেহেতু গুরুত্বপূর্ণ ক্লাস, আমি চাচ্ছি তোমার শেয়ার দিয়ে দাও। আর শেয়ার দিয়ে ভাইদেরকে বলিও যে ভাই শেয়ার দিয়েছি, আপনি আমাদের পিডিএফটা দিয়ে দেন। আমরা সবিনয় একটু দেরি হলে আমি তোমাদের সবাই কাছে পিডিএফটা পৌঁছে দিব। তাহলে ভাই শুরু করছি আজকে আমরা জানি। ঠিক আছে, জানি শুরু করতেছি আমরা। ওকে, ওকে ঠিক আছে ভাইয়া। ওকে, একটু এক হলে আমাকে একটু বলিস। হ্যাঁ এক হলে, ওরা আশা করি একের বেশি হবে শিক্ষার্থী আমাদের সাথে। ওকে ভাইয়া, আমি শুরু করছি। দেখো ভাইয়া, আজকে যে বাংলা, আমি আগে বলে নেই, বাংলার মধ্যে, হ্যাঁ বাংলার মধ্যে 1K হয়েছে। যাক, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। গত বছর আমাদের 1K মানে পার হয়েছিল, আজকেও আলহামদুলিল্লাহ 1K শিক্ষার্থী পার হয়েছে। এটা তোমাদের মানে এই কৃতজ্ঞতা জাস্ট আমরা স্বীকার করতে চাই যে তোমরা সাপোর্ট দিয়েছ।
ভালোবেসেছো, মহব্বত করেছো, ভাইয়াদের ক্লাস দেখো, এটা আমাদের অনুপ্রেরণা দেয়, বুঝছো? আমাদের ভালো লাগে যে তুমি 1 কেজি শিক্ষার্থী হলে 1000 শিক্ষার্থী তোমার সাথে আমাকে দেখতেছে বা আমাদের ক্লাস করতেছে, এটা আসলে গর্বের বিষয়। আমরা আসলে সন্তুষ্ট তোমাদের প্রতি। তোমরা চান্স পাও, চান্স পাওয়ার পরে টেক্সট করে বলিও যে ভাইয়া চান্স পাইছি, পজিশন হচ্ছে এত, এটা হচ্ছে আমাদের প্রাপ্তি। ঠিক আছে ভাইয়ারা, শুরু করছি। ওকে, তাহলে দেখো আমার যে প্রতিবাদ্য বিষয় সেটা হচ্ছে বাংলা। বাংলাতে আমি বলে দিই যে কেউ যদি টপ করতে চায়, কি করতে চায়, টপ করতে চায়, তাকে অবশ্যই বাংলায় যে 30টা কোশ্চেন থাকবে এই 30-এর মধ্যে তাকে 28, মিনিমাম 28 পাইতে হবে। মিনিমাম কত পাইতে হবে? 28 পাইতে হবে। 28 এই জন্য পাইতে হবে কারণ তুমি টপ করতে চাও। তুমি ইংলিশে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশটা সবসময় হার্ড হয়। আমি না, প্রত্যেক লেভেলের শিক্ষার্থীরা বলবে যে ইংলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটু টাইপ, মানে অন্য টাইপের কোশ্চেন করে। কিন্তু বাংলা যে টাইপ কোশ্চেন আছে বা বাংলা, এই বাংলাতে 30-এর মধ্যে 28 পাওয়া কোনো ব্যাপারই না। অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে 30-এ 30 পাইছে, 28 পাইছে, 29 পাইছে, অনেক শিক্ষার্থী আছে। তো তোমাকে অবশ্যই যদি মাথায় রাখো যে তোমাকে কি করতে হবে, টপ করতে হবে। টপ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বাংলার মধ্যে বাংলায় ফোকাস করতে হবে। বাংলা 30-এর মধ্যে 28 পাইতেই হবে তোমাকে, 28 অ্যাটলিস্ট, মানে মিনিমাম 28 তোমাকে পাইতে হবে। বুঝতে পারছো? এখন আমি বলতে পারো ভাইয়া আপনি 2টা কেন বাদ দিলেন? 2টা কেন বাদ দিলেন? কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রক্তে সমস্যা আছে। কিরকম সমস্যা? এরা কি করবে, 28টা কোশ্চেন তোমার সিলেবাস থেকে দিবে, 2টা কোশ্চেন তোমার সিলেবাসের বাইরে থেকে দিবে। বাইরে থেকে দিবে, তুমি না বলো তারা দিবে। গত বছর প্রশ্ন আসছে বাইরে থেকে 2টা কোশ্চেন বাইরে থেকে আসছে, তার আগের বছর 2টা বাইরে থেকে আসছে, এবারও 2টা বাইরে থেকে আসবে। আর বাইরে থেকে কোশ্চেন আসবে, সেজন্য আমি বলছি 28টা কোশ্চেন তোমার সিলেবাস থেকে দিবে, যাতে 28টা কোশ্চেনের মধ্যে থেকে একটা কোশ্চেন যাতে তোমার বাদ না পড়ে, একটা কোশ্চেন যাতে বাদ না পড়ে। ঠিক আছে ভাইরা, বাদ না যায়। ওকে, বলে নিলাম 28 পাবা। এবং এই 28টা কোশ্চেনের মধ্যে তুমি 18টা কোশ্চেন, কয়টা কোশ্চেন? 18টি কোশ্চেন পাবা তোমার হচ্ছে তোমার গদ্য পদ্য। কি ভাইয়া? গদ্য প্লাস হচ্ছে কি পদ্য, গদ্য প্লাস পদ্য থেকে তুমি এই 28টা কোশ্চেন পাবা। আসলে 18টা কোশ্চেন পাবা, আর বাকি 10টা তুমি গ্রামার থেকে পাবা, মুখস্থ পাঠ থেকে পাবা। আমি বারবার বলতেছি তোমার যে মুখস্থ পাঠের সমার্থ শব্দ যেগুলো আসবে এগুলো তোমার টেক্সট বইয়ের যেই আছে, কি বলে, টেক্সট বই যেটা আছে, এই টেক্সট বইয়ের গদ্য পদ্য শেষে যে শব্দার্থগুলো আছে এগুলো থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে। আমি বারবার বলতেছি যে ভর্তি পরীক্ষার আগে অন্তত তোমার যে টেক্সট বইটা আছে, এই টেক্সট বইয়ের প্রত্যেকটা গল্পর শেষে যে শব্দার্থগুলো দেওয়া আছে ওই শব্দার্থগুলো ভালো মতো পড়তে হবে, তোমাকে শব্দার্থগুলো ভালো মতো পড়তে হবে। ওকে ভাইয়া, তাহলে ঠিক আছে, আমি শুরু করছি। করতে প্রশ্ন আসবে, সবগুলো ভাইয়া বলে দিবে। যেমন দেখেন, আপনি আমার সাথে স্বীকার করতে বাধ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটু টাইপটা আলাদা করে এবং হচ্ছে গদ্য পদ্য থেকে প্রশ্ন বেশি দেয়, সাহিত্য পাঠ থেকে প্রশ্ন বেশি দেয়, সাহিত্য পাঠ থেকে প্রশ্ন বেশি দেয়। এখন সাহিত্য পাঠ কি ভাইয়া? সাহিত্য পাঠ বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি বলে দিচ্ছি। যাদের অন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, প্যাটার্ন একটা, রাজশাহীর জন্য প্যাটার্ন একটা, জাহাঙ্গীরনগরের জন্য প্যাটার্ন একটা, চট্টগ্রামের জন্য প্যাটার্ন একটা। আপনি দেখবেন প্রতি বছর কবিদের ছদ্মনাম থেকে আসে, কবিদের সাহিত্য রচনা, উপন্যাস, কাব্যগ্রন্থ, নাটক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, নাটক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে? ওকে, সি ইউনিটের ম্যারাথন ক্লাস হবে, তারপর হচ্ছে ডি ইউনিটের হবে, আবার বি ইউনিটের তো হচ্ছে। দেখেন ভাইয়া, তাহলে আমি কি বলতেছি, ঈশ্বরচন্দ্র গুপ্ত, নট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি বলছি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এখন আপনাকে ঠিক একই ভাবে ভর্তি পরীক্ষা প্রশ্ন দিয়ে এভাবে বলবে যে ঈশ্বরচন্দ্র গুপ্ত, নট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনি যদি এটা দেখে উত্তর দিয়ে ঝাঁপায় যায় তাহলে এখানে ভুল করবেন, এখানে গোলমাল পাকায় ফেলবেন, বুঝছেন? এটা করবেন না। তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্ত কি বলছে? ঈশ্বরচন্দ্র গুপ্ত কেন বিখ্যাত যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে, পদ্মাকর হিসাবে, নবজাগরণের লেখক হিসাবে, নাকি বিদ্রোহী চেতনার জনক হিসাবে? একটু খেয়াল করেন, আমি বলে নিচ্ছি আজকে যে কোশ্চেনগুলো আপনাদেরকে দেখাবো বা বলবো প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে আপনার ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মানে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট, ডি ইউনিট, B1, D1 এবং হচ্ছে B2, এইগুলো ইউনিটগুলোতে বাংলা কোশ্চেন হয়। এই বাংলা কোশ্চেন এগুলো থেকে পাবেন। এবং আপনাকে আমি সর্বোচ্চ যেটা বলে দেওয়ার কথা, যেখান থেকে প্রশ্নগুলো আসবে ভর্তি পরীক্ষাগুলো বলে দিব আপনাদেরকে। ঠিক আছে? আপনাদেরকে আমি বলে দিব। ওকে, ঠিক আছে ভাইরা, তাহলে আমি আসি। এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত যদি বলা হয় তাহলে ভেবে নিবেন সে হচ্ছে কি যুগ সন্ধিক্ষণের কবি। বাংলা সাহিত্যের যুগ আছে, একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং হচ্ছে আধুনিক যুগ। এই প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের মাঝখানে একটা অন্ধকার যুগ ছিল। ওই অন্ধকার যুগের এবং প্রাচীন যুগ কি যুগ ভাইয়া? প্রাচীন যুগ আর হচ্ছে মধ্যযুগের কি যুগ? মধ্যযুগের মাঝখানে যে কবি আসছে, যিনি সমন্বয় করছেন, তাকে বলা হয় কি যুগ সন্ধিক্ষণ। অর্থাৎ দুইটা যুগকে কি করছে? একসাথে করছে। সেই জন্য এটাকে বলা হয়, এই ঈশ্বরচন্দ্র গুপ্ত সাগরকে, সরি, ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় কি বলা হয়? যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে উনি প্রাচীন যুগ এবং মধ্যযুগের মাঝামাঝিতে একজন কবি, যার কারণে ওনাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি।
ক্লিয়ার ভাইয়া? ওকে, ক্লিয়ার হচ্ছে ভাইয়া। পরে আসি, দেখেন পরেরটা খেয়াল করেন। প্রথম বাঙালি মুসলমান কবি কে ছিলেন? প্রথম বাঙালি মুসলমান কবি। দেখবেন আপনি, আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি আপনি আমার সাথে রিলেট করতে পারবেন যে কোশ্চেনগুলো ভর্তি পরীক্ষা আসে কিনা। আপনি আমার সাথে রিলেট করতে পারবেন যেগুলো ভাই হ্যাঁ পরীক্ষা আসে, আপনি সেক্ষেত্রে স্বীকার করতে বাধ্য হবেন। দেখেন প্রথম বাঙালি মুসলমান কবি, কি কবি? মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর, আলাউল কায়কোবাদ আর হচ্ছে কি আব্দুল হাকিম। দেখেন এই যে বাংলা সাহিত্যের একবার আগের যুগ, প্রাচীন যুগে যে শ্রীকৃষ্ণ কীর্তন বলেন, চর্যাপদ বলেন, পাশাপাশি হচ্ছে আরো মধ্যযুগের মনসা মঙ্গল বলেন, এই যে এই গ্রন্থগুলো থেকে দেখবেন তারপরে যে ভারতচন্দ্র রায় গুণাকর আমার ছেলে যেন থাকে দুধে ভাতে, এই যে উক্তিগুলা থেকে ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন পাবেন। পাশাপাশি বাংলা সাহিত্যের ইতিহাসের, বাংলা ভাষার যে উৎস, বাংলা ভাষা কোত্থেকে আসছে, ইন্দো ইউরোপীয় থেকে আসছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে কত সালে আসছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে কত সালে আসছে, এখান থেকে প্রশ্ন পাবেন আপনি, ঠিক আছে? ওকে, খেয়াল করেন তাহলে প্রথম বাঙালি মুসলমান কবি কে ছিলেন? সে হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। কে ভাইয়া? শাহ মোহাম্মদ সগীর। মনে রাখবেন প্রথম বাঙালি এবং মুসলমান দুইটাই, প্রথম বাঙালি এবং মুসলমান কবি কে ছিলেন? শাহ মোহাম্মদ সগীর। ক্লিয়ার হয়েছে ভাইয়া? ক্লিয়ার। ওকে, পরে দেখি বাংলা ভাষার কোন ভাষায় পরিবারের অন্তর্ভুক্ত। দেখছেন কি বলছে এখানে? আমরা জানি বাংলা ভাষা কি ভাষা ভাইয়া? এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয়, কি ভাইয়া? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত। অর্থাৎ এখানে যদি বলা হয়েছে বাংলা ভাষা কোন পরিবার, গোষ্ঠী বা পরিবার, ডাজন্ট ম্যাটার যে শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন থাকুক না কেন, পরিবারের অন্তর্ভুক্ত। কোন পরিবারের? মনে রাখবেন সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। এই যে ইন্দো ইউরোপীয় যেটা আছে ভাইয়া, খেয়াল করেন, ইন্দো ইউরোপীয় যেটা আছে, এই ইন্দো ইউরোপীয় দুটো শাখা ছিল। কটা শাখা? তিনটা শাখা। একটা হচ্ছে ক্যান্তম, আর একটা কি ভাই? একটা হচ্ছে শতম, আর একটা কি ভাই? শতম। পরীক্ষা আসতে পারে ইন্দো ইউরোপীয়র কোন শাখা থেকে তোমার হচ্ছে বাংলা ভাষা আসছে। তাহলে উত্তর সুন্দর মতো চোখটা বন্ধ করে উত্তর দিবেন শতম। কি দিবেন? উত্তর দিবেন শতম। উত্তর কি দিবেন ভাই? উত্তর শতম দিবেন। ওকে, হ্যাঁ, তাহলে কি বলছি দেখেন, শতম। তাহলে ভাষা গোষ্ঠী যদি পরীক্ষা বলা হয় তাহলে উত্তর হবে ইন্দো ইউরোপীয়। আর যদি বলা হয় ইন্দো ইউরোপীয়র কোন শাখাতে বাংলা ভাষা আসছে, তাহলে আমার উত্তর হবে কি? উত্তর হবে শতম। মনে রাখবেন, ঠিক আছে? মনে রাখবেন। এবং একটু পরে আসবো কার মতে কত সালে বাংলা ভাষা আসছে, এটা আপনাকে দেখাবো আমি। হ্যাঁ, ওকে, খেয়াল করেন এখন। তাহলে উত্তর হচ্ছে কি? ইন্দো ইউরোপীয়। উত্তর হচ্ছে আমার ইন্দো ইউরোপীয়। মেয়েরা পারছেন? ওকে, দেখেন পরে আসেন। দেখে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তিকাল কোনটা? মানে আমরা জানি দুজন ভাষাবিদ আছেন, কি ভাইয়া? ভাষাবিদ দুজন ভাষাবিদ আছেন। একজনের নাম হচ্ছে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বুঝছো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আছেন। আরেকজন হচ্ছে কি? আরেকজন হচ্ছে আমার সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই দুজন ব্যক্তি আছেন। এই দুজন ব্যক্তির মতে দেখেন বাংলা ভাষা আসছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা আসছে হচ্ছে সপ্তম শতকে। কত শতকে ভাইয়া? মনে রাখবেন বাংলা ভাষা আসছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতকে। আর এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওনার মতে বাংলা ভাষা আসছে দশম শতকে। কত শতকে ভাইয়া? দশম শতকে আসছে। এখন একটু ক্লিয়ার করে বলে দিই। দেখেন দুজন ভাষাবিদ পাইলাম আমরা, একজনের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একজনের নাম হচ্ছে কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা আসছে গৌড়ীয় থেকে। কোথেকে আসছে? গৌড়ীয় প্রাকৃত থেকে। কি থেকে আসছে? প্রাকৃত থেকে আসছে। আর এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় যিনি আছেন তার মতে বাংলা ভাষা আসছে মাগধী। কি ভাইয়া? মাগধী থেকে আসছে। এখন পরীক্ষা যদি প্রশ্ন আসে ভাই পারবেন না, দেখেন পরীক্ষা যদি প্রশ্ন আসে পারবেন না। পরীক্ষা বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা আসছে থেকে, আপনি উত্তর দিবেন সপ্তম শতকে। উত্তর হচ্ছে গৌরীবাগতি থেকে আসছে। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষা আসছে হচ্ছে কি থেকে? মাগধী থেকে আসছে। আর সেটা হচ্ছে দশম শতকে। কত শতকে ভাইয়া? দশম শতকে। ক্লিয়ার হয়েছে ভাইয়া? ক্লিয়ার, শেষ। এবারে ভালো মতো পড়বেন, ডিটেলসলি পড়বেন, আপনাকে আটকাইতে পারবে না। ছবি যখন যেখান থেকে প্রশ্ন করুক না কেন আপনাকে আটকাতে পারবে না, পারবে না। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষা আসছে দশম শতকে। ওকে, পরবর্তী কোশ্চেন আসি আমি। দেখেন এই যে দেখেন বাংলা লিপির উৎস কোন লিপি? দেখেন লিপি মানে কি? লিপি মানে হচ্ছে চিহ্ন। অর্থাৎ একটা শব্দ, এখানে একটা শব্দ, বুঝছেন? এখানে শব্দ, এখানে একটা শব্দ।
এখন কোনোটা ডান দিক থেকে আসে, কোনোটা বাম দিক থেকে আসে, ডান দিক থেকে কোনোটা বাম দিক থেকে আসে। এখন ডান দিক আর বাম দিক, ডান দিক আর বাম দিক থেকে এই বিবেচনায় এই মানদণ্ডে লিপি দুই ধরনের, লিপি দুই ধরনের। কি কি দেখেন, প্রথমত উত্তর আসি। বাংলা লিপি, কি লিপি? বাংলা লিপি। খেয়াল করেন ভাইয়া, বাংলা লিপি, এই বাংলা লিপি আসছে কোথেকে আসছে? ভারতীয় লিপি থেকে আসছে। কোথেকে আসছে ভাইয়া? ভারতীয় লিপি থেকে আসছে, ভারতীয় লিপি থেকে আসছে, এটা কনফার্ম, এখানে কোনো ডাউট নাই, এখানে কোনো ডাউট নাই। তাহলে পরীক্ষা আসলে উত্তর দিবেন কি? বাংলা লিপি আসছে কোথেকে আসছে? ভারতীয় লিপি থেকে আসছে। এখন আসি, এই যে ভারতীয় লিপি যেগুলো আছে, ভারতীয় লিপি দুই ধরনের। কয় ধরনের? ভারতীয় লিপি দুই ধরনের। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ব্রাহ্মলিপি। কি লিপি ভাইয়া? ব্রাহ্মলিপি। আর একটা হচ্ছে খরষ্ঠী, খরষ্ঠী লিপি। ব্রাহ্মলিপি আর খরষ্ঠী লিপি মানে কি ভাইয়া? ব্রাহ্মলিপি আর খরষ্ঠী লিপি মানে হচ্ছে, ব্রাহ্মলিপির বৈশিষ্ট্য হচ্ছে এরা কোন দিক থেকে হবে? এরা বাম দিক থেকে লেখা শুরু হবে, বাম দিক থেকে। আর খরষ্ঠী যেটা আছে এটা ডান দিক থেকে শুরু হবে। কোন দিক থেকে? ডান দিক থেকে শুরু হবে। কারণ কি দেখেন, এই যে আমরা আরবি যখন পড়ি না, আরবি কোরআন শরীফ পড়ি, উর্দু পড়ি, ফার্সি পড়ি, এই উর্দু, ফার্সি, আরবি এগুলো সব কোন দিক থেকে শুরু হয়? ডান দিক থেকে শুরু হয়। যেমন এই আমি বললাম আলহামদু, দেখেন আলহামদু বললাম, এই যে আলহামদুলিল্লাহ বললাম, কোন দিক থেকে বলছি ভাইয়া? আমি বলছি হচ্ছে ডান দিক থেকে বলছি, তাই না? ডান দিক থেকে লেখা শুরু করছি না, ডান দিক থেকে। কিন্তু যদি বলি, আমি বলি আমার সোনার বাংলা, কি বললাম? আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, কোন দিক থেকে শুরু করছি ভাইয়া? বাম দিক, হাতের বাম দিক থেকে। কোন দিক থেকে? বাম দিক থেকে। তার মানে হাতের বাম দিক থেকে যেগুলো শুরু হয় সেগুলো হচ্ছে ব্রাহ্মলিপি, আর হাতের ডান দিক থেকে যেগুলো শুরু হয় সেগুলো হচ্ছে খরষ্ঠী লিপি। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে, খরষ্ঠী লিপি হবে। ওকে ওকে, ঠিক আছে ভাই। পরে আসলে উত্তর কি হবে ভাই? বাংলা ভাষার লিপির উৎস কোনটা? উত্তর হচ্ছে আমার ব্রাহ্মলিপি হবে। কোন লিপি হবে? ব্রাহ্মলিপি হবে। আমার ব্রাহ্মলিপির তিনটা শাখা আছে। কত শাখা? তিনটা। একটা হচ্ছে সারদা, নাগর আর কুটিল। আর কুটিল শাখা বাংলা ভাষা আসছে, এই শাখা থেকে, কুটিল শাখাতে বাংলা ভাষা আসছে। তাহলে উত্তর দিক থেকে বিবেচনা করলে সেটা হচ্ছে বি নাম্বার হবে। উত্তর হচ্ছে আমার বি নাম্বার হবে। ওকে, পরবর্তী দেখি। দেখেন, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক, দেখেন পরীক্ষাটা একবার আসছিল ছবিতে, সিইউতে একবার আসছে, এটা বুঝছেন? সিইউতে এটা আসছে। সিইউতে এরকম অনেক কোশ্চেন পাবেন আপনি, যেগুলো হচ্ছে একবার ভর্তি পরীক্ষা আসছে আবার রিপিট হয়েছে, এরকম কোশ্চেন অনেক পাবেন। ঠিক একই ভাবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিককে, উপন্যাসিককে সিইউতে একবার আসছে, দেখি কে কে পারেন, কে কে পারেন। আমি বলে রাখি, আজকে স্লাইডে যে পিডিএফটা আছে আপনি দিয়ে দিব, জাস্ট আপনি একটা শেয়ার দিয়ে জাস্ট ভাইদেরকে একটু বলিয়েন, ভাইদের পেজে একটু বলিয়েন, ভাইয়া শেয়ার দিয়েছি, আমাদের পিডিএফটা দেন। আমাদের যারা মডারেটর আছে অলরেডি 7-8 জন অলরেডি দিচ্ছে। হ্যাঁ, আপনার জাস্ট বলিয়েন, মানে ক্লাস শেষ করে দিবে আর কি। হ্যাঁ, এখন জাস্ট আপনারা শেয়ার দিয়ে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমরা দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তাহলে কি বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসিক কে? উত্তর হচ্ছে আমার আপনার হচ্ছে পেরিচাঁদ মিত্র। কে ভাইয়া? পেরিচাঁদ মিত্র। অনেকে বলতেছে ঘ নাম্বারটা হবে ভাইয়া, না ঘ নাম্বারটা না, সিউতে একবার আসছে, এর উত্তর হচ্ছে পেরিচাঁদ মিত্র। কে ভাইয়া? পেরিচাঁদ মিত্র, পেরিচাঁদ মিত্র। ওকে, পেরিচাঁদ মিত্র, ঠিক আছে, উত্তর পারছেন আপনারা। ওকে, নেক্সট কোশ্চেন আসি। দেখেন, নজরুল, আপনারা এটা ভালো পারবেন, আমি জানি আপনারা এটা খুব দ্রুত পারবেন। এটা যারা চালাক আছেন, যারা ভালো মতো একটি প্রিপারেশন নিয়েছেন, তারা এটা একবারে ইজিলি পারবেন, ইজিলি পারবেন। দেখেন, নজরুল যে শব্দটা আছে, এই শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে? হয়তো ভর্তি পরীক্ষায় আপনাকে নজরুল দিবে না, মনে করেন আমি আপনাকে দেখাচ্ছি নজরুল পড়তে বলছি, বাট আপনি ভর্তি পরীক্ষা মনে করেন নজরুল পরীক্ষা দেয় নাই, কিন্তু আপনাকে টেকনিক শিখাই দিব, আপনি কখনোই ভুলবেন না। আপনাকে যেটাই দেখতে করেন, নজরুল দেখ, রবীন্দ্রনাথ দেখ, বঙ্কিম দেখ, আবুল ফজল দেখ, কোনো সমস্যা নেই, আপনি পারবেন। দেখেন কি বলছে নজরুল। তো অক্ষর নির্ণয় করতে হলে টেকনিক হচ্ছে কি? টেকনিক হচ্ছে অক্ষর নির্ণয় করতে হলে আপনাকে যে শব্দটা দিবে সেই শব্দটা কি করবেন? বাংলিশে লিখবেন। আমি লিখে বাংলিশে, নজরুলকে বাংলিশে লিখলে কি হবে? এন এ জেড আর, এন এ জেড আর, তারপর ইউএল, ইউএল, নজরুল লিখলাম, আমি আমার মতো করে লিখলাম। এখন আমি যদি লিখছি, দেখেন এখানে ভাওয়াল কয়টা? একটা, দুইটা, কয়টা ভাওয়াল? দুইটা ভাওয়াল। নজরুল, নজরুল, দুইটা ভাওয়াল পাইলাম। এখন ভাওয়াল দুইটা, তার মানে অক্ষর কয়টা? দুইটা। ভাওয়াল যতটা, অক্ষর কয়টা হবে? দুইটা হবে। তাহলে অক্ষর কয়টা ভাইয়া? হ্যাঁ, অনেক উত্তর দিয়ে দিয়েছি অলরেডি, আমি বলার আগে উত্তর পাই বলছি, তোমরা উত্তর দিয়ে ফেলছো অলরেডি। উত্তর হচ্ছে আমার দুইটা। উত্তর হচ্ছে কয়টা? উত্তর হচ্ছে, ওকে, উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে আমার দুইটা। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমার দুইটি। কয়টি ভাইয়া? দুইটি। মনে রাখবা কয়টি? হ্যাঁ, তোমরা যারা এখন মেসেজ দিতেছো ভাইয়া ক্লাস শেষ করে, এখন কাউকেই দেওয়া হবে না পিডিএফ, ক্লাস শেষ করে আমরা ধীরে সবাইকে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি যা শেয়ার দিয়ে একটা স্ক্রিনশট দিও আমাদেরকে, জাস্ট এতটুকু কাজটা করে রাখিও, আমরা সময় মতো করে তোমাদেরকে দিয়ে দিব।
ওকে, তাহলে কি বলছি দুইটা, কয়টা ভাইয়া দুইটা। দুইটা কেমন হলো? ওই যে বললাম যতটা ভাবে যতটা অক্ষর, যতটা ভাবে ততটা অক্ষর। নেক্সট কোশ্চেন আসি, দেখেন পরবর্তী কোশ্চেন আসি। উচ্চারণের স্থান অনুযায়ী উষ্ঠ ধ্বনি কোনটি? উষ্ঠ ধ্বনি কোনগুলি? দেখেন কি বলছে, উষ্ঠ মানে কি বুঝতে হবে। উচ্চারণের স্থান অনুযায়ী উষ্ঠ মানে কি? উষ্ঠ মানে হচ্ছে একবার সহজ ভাষা হচ্ছে ঠোঁট। কি ভাইয়া? ঠোঁট। তাহলে ঠোঁট মানে উচ্চারণের স্থান অনুযায়ী ঠোঁট থেকে, ঠোঁট দিয়ে যেগুলো উচ্চারিত হয়, ঠোঁট দিয়ে যেগুলো উচ্চারিত হয় এগুলো কোনগুলো দেখেন তো। আপনি নিজে ট্রাই করেন না, আপনি মনে করেন পড়েন না, এখনো কোনো কিছু ধরেন নাই, আপনি ট্রাই করেন না, দেখেন তো ঠোঁট দিয়ে, ঠোঁটের স্পর্শ ছাড়া আপনার উচ্চারিত হচ্ছে না কোনটা? ত, থ, দ, দহ। দেখেন তো ঠোঁট, ঠোঁট কোন লাগতেছে না আমার। আবার একইভাবে ক, ফ, ব, ব, ম, ক, খ, গ, ঘ, পরে হচ্ছে ট, ঠ, ড, ড, এই যে এগুলো আছে, এগুলো আছে। এখন চিন্তা করতে হবে আপনাকে ঠোঁট স্পর্শ হচ্ছে কোনটাতে। দেখেন প, প উচ্চারণ করেন প, ফ, ভ, ব, ম, এই যে দেখেন এই পাঁচটা উচ্চারণ করছি আমি, এগুলো আপনি ঠোঁট ছাড়া, ঠোঁটে 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 মানে মিলানো ছাড়া আপনি উচ্চারণ করতে পারবেন না, না, না। যেমন আমি দেখেন প উচ্চারণ করবো, প, প হয় না, হচ্ছে না, ভালো মতো উচ্চারণ হবে না, কারণ কি আমার ঠোঁট লাগতেছে না। তাহলে ঠোঁট লাগার মাধ্যমে কি হবে? প উচ্চারিত হবে। তার মানে প, ফ, ব, বহ, ম, এই পাঁচটা হচ্ছে কি? পাঁচটা হচ্ছে এগুলো উচ্চারণ করতে ঠোঁট লাগে। কি লাগে? ঠোঁট লাগে। তার মানে ঠোঁট যেহেতু লাগতেছে, ঠোঁট লাগতে, তার মানে এগুলো কি বলা হয়? এগুলোকে বলা উষ্ঠ বা ঠোঁট। কি বলা হয়? ঠোঁট বলা হয়। তাহলে ভর্তি পরীক্ষা আসলে পারবেন ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, প, ফ, ব, ব, ম, পারবেন না ভাইয়া? পারবেন। এগুলো হচ্ছে উষ্ঠবর্ণ। এবং একজন শিশু জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যেই ধ্বনিগুলো উচ্চারণ করা শিখে সেগুলো হচ্ছে যে পুষ্টধ্বনি, সেগুলো কি উষ্ঠবর্ণ। কারণ একটা শিশু জন্মগ্রহণ করার পর দাঁত হয় না, দাঁত হয়। একটা শিশু জন্মগ্রহণ করে তখন দাঁত হয়, দাঁত হতে সময় লাগে। তখন একটা শিশু জন্মগ্রহণ করার পর তার কি থাকে? ঠোঁট থাকে। তখন সে কি করে? মাম্মা বলে, পানি, মাম বলে, বাবা বলে, মামা বলে, দেখবেন মামা বলে কিন্তু। তার মানে একটা শিশু জন্মগ্রহণ করার পরে তাকে সে কি শিখে? সে এগুলো উচ্চারণ করা শিখে, এগুলো উচ্চারণ করা শিখে। ওকে, পরে দেখেন পরেরটা আসি। সব চিন্তা সন্ধি থেকে আসছে। আপনি শুনলে অবাক হবেন, আপনি ভয় পেয়ে, আপনি ভয় পায়েন না ভাইয়া, আপনি ভয় পায়েন না। সেটা হচ্ছে কি? সৎ চিন্তা। কি চিন্তা? দেখেন এটা সন্ধি থেকে আসছে না? কোথেকে? সন্ধি থেকে আসছে। এখন সন্ধি থেকে একটা কোশ্চেন আসছে ভাই, সন্ধি থেকে যেহেতু কোশ্চেনটা আসছে, ওকে, কি হয়েছে? সন্ধি, দেখেন এটা হচ্ছে সন্ধি থেকে আসছে, সন্ধি। ওকে, কি থেকে আসছে ভাই? সন্ধি থেকে আসছে, ঠিক আছে। ওকে, এটা কোথেকে আসছে? সন্ধি থেকে আসছে। এখন সন্ধি থেকে যে কোশ্চেনগুলো আছে, ওকে, দেখেন সন্ধি থেকে কোশ্চেনগুলো, ছবিতে যে কোশ্চেনগুলো হয়, যে কোশ্চেনগুলো আসে সন্ধি থেকে, যেগুলো আসে, এই সন্ধি থেকে কোশ্চেনগুলো একবার সহজ কোশ্চেন আসে। আপনি ভয় পাবেন না, হ্যাঁ, সন্ধি থেকে কোশ্চেন আসে এরকম কঠিন আসবে এরকম না। সন্ধি থেকে যে কোশ্চেনগুলো হয় বা আসে সেই কোশ্চেনগুলো হচ্ছে একবার সহজ। লাস্ট ইয়ার একবার প্রশ্ন আসছে, সন্ধি কয় প্রকার, সন্ধি কয় প্রকার, এটা প্রশ্ন আসছে। চিন্তা করছেন, ক্লাস 3-তে পড়া, ক্লাস 3-তে পড়া মানে ছবি মাঝে মধ্যে কোশ্চেন এমন ভাবে করে কেউ পারে না, আবার মাঝে মধ্যে কোশ্চেনগুলো এমন করে যে সবাই পানির মতো সহজ, সবাই পাস করে, কাটমার্ক বেশি ওঠে, কাটমার্ক 80 হয়ে যায়, মাঝে মধ্যে 80, 75, 70 হয়ে যায়, হ্যাঁ, কাটমার্ক হয়ে যায়। তার মানে সন্ধি, সন্ধি কয় প্রকার পরীক্ষা আসে? সন্ধি উত্তর 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কিন্তু যদি পরীক্ষায় বলা হয় তৎসম সন্ধি কয় প্রকার, তখন উত্তর হবে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার হবে। তাহলে উত্তর হচ্ছে, দেখেন সৎ চিন্তা, এই সৎ চিন্তা থাকলে কি হবে? ত থাকলে ডাবল ডাবল হয়ে যাবে। তার মানে কি? ক নাম্বারটা উত্তর। উত্তর হচ্ছে আমার ক নাম্বারটা। উত্তর হচ্ছে আপনার, ওকে, পরে দেখেন উত্তর পরেরটা আসি। দেখেন পরেরটা হচ্ছে উদ্দিন, আর একটা সন্ধি আসছি, উদ্দিন আসি। দেখেন উদ্দিন বলছে, উদ্দিন হয়তো গত আড়াই বছর পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে এরকম যে ষড় ঋতু, কি বলছে? ষড় ঋতু বলছে, মনে করেন পরীক্ষা এটা আসছে, মনে করেন জাস্ট ষড় ঋতু এটা বলছে। কিন্তু এটা বলার আগে আমাকে এটা বলেন, উদ্দিন এটাকে যদি আমি একসাথে করি কি হবে? আমরা জানি যে খণ্ডত ডয়টা থাকলে কি হবে? যুক্তবর্ণ হবে। তাহলে উদ্দিন কোনটা হবে? এই যে এটা উদ্দিন, এটা হবে। কোন নম্বর উত্তর হবে? কিন্তু এটা মনে করেন পরীক্ষা আসে নাই, এটা আপনি পারেন, এটা পারেন আপনি, পরীক্ষা আসেন, আপনি পরীক্ষা আসছে কোনটা? আর আসছে এটা। কি বলছে? ষড় ঋতু। কি ঋতু বলছে? ষড় ঋতু বলছে। এখন ষড় ঋতু এটাকে যদি আমি কি করি, এটাকে যদি আমি কি করি, সন্ধি বিচ্ছেদ করি, মনে রাখবেন সন্ধির মধ্যে এই যে ঢয় শূন্য র, আর যদি ঢয় শূন্য র, এই যে যদি থাকে, এই দুইটার পরিবর্তে আমার কি হয়? আমার পরিবর্তে হচ্ছে জাস্ট এই যে এটা হবে,
আপনাকে দেখাই দেই। ওকে, আমি যদি দেখাই এটা হচ্ছে পরবর্তী কি হবে, এটা ট হবে, কি হবে, ট হবে, কি হবে, ট হবে, কি হবে ভাইয়া, ট হবে। ওকে, তাহলে দেখবেন এই যে শর্ট ঋতু মানে কি, শর্ট ঋতু জায়গায় কি হবে, তাহলে শর্ট ঋতু হবে, খণ্ডত জায়গায় কি হবে, ট হবে, এটা মনে রাখবেন, ট হবে। ওকে, এই তো উত্তর অনেকে দিয়ে তৎসম সন্ধি, হ্যাঁ সকল দুই প্রকার, ঠিক আছে ভাইয়া। তাহলে দেখেন তাহলে উত্তর কি হবে, আমাকে বলেন ষড় ঋতু কি ঋতু ভাইয়া, ষড় ঋতু কোনটা হবে? ষড় ঋতু হচ্ছে আমার যা ষড় ঋতু, কি ঋতু, ষড় ঋতু মানে কি, ষড় ঋতু মানে শর্ট ঋতু হবে, কি ঋতু হবে, শর্ট ঋতু হবে। দেখি কে উত্তর দিতে পারছেন। ওকে, এখন আরেকটা বলি, দেখেন পরীক্ষা আসতেছে, মনে করেন এটা এটা বাদ, পরীক্ষা আসছে, পরীক্ষা কি আসে দেখেন, পরীক্ষা আসছে তৃষ্ণার্ত, কি অর্থ, তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত বলছে, দেখি তো কে কে পারেন এটা করতে। তৃষ্ণার্ত, হ্যাঁ তৃষ্ণার্ত শব্দ যেটা আছে, তৃষ্ণার্ত এই শব্দটাকে যদি আপনাকে বলে, যদি পরীক্ষায় যদি বলে যে আপনি এটা কি করে সন্ধি বিচ্ছেদ করেন, আলাদা করেন, আপনি পারবেন করতে, করেন তো দেখি। আবার বললো পরীক্ষা বলো নাবিক, কি বলছে, নাবিক বলছে, নাবিক, এই নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ করেন। পরীক্ষা বলছে গবেষণা, কি বলছে, গবেষণা, গবেষণা, এই যে দেখেন গবেষণা যেটা বলছি, এটা পরীক্ষা, এই যে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই যে এটা গবেষণা, গবেষণাটা। আমি বললাম গবেষণাটা ভাই আপনি করেন তো দেখি, আপনি কি বলবেন, গো যোগ এসে না বলবেন, না এসে না বলবেন। তৃষ্ণার্ত আর নাবিক, নাবিকটা কিভাবে হবে, নাবিকটা হচ্ছে মাঝখানে কি আছে, আব আছে, আব থাকলে কি হবে, আব থাকলে কি হয়, ও হয়, কি হয়, ও হয়। ওকে, হ্যাঁ তৃষ্ণা, তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণা যোগ ঋত একজন বলছে। নাবিক মানে কি, নাবিক মানে হচ্ছে নৌ যোগ ইক, নৌ যোগ নৌ প্লাস যোগ ইক, নাবিক, এটাকে বলে নাবিক। ঠিক, গবেষণা মানে কি, গবেষণার মধ্যে অব আছে, তাহলে কি গো যোগ এসো না, কি হবে, দেখেন গবেষণার মধ্যে কি আছে, এখানে অ আছে একটা, এখানে ব আছে, অব তাহলে কি হয় মানে জানি, অব তাহলে কি হয়, অব তাহলে উকার হয়, তাহলে গ সাথে উকার হবে, গ উকার গো যোগ এসো না, এ শো নয় কার না, এসো না, গোযোগ এসো না। ওকে ঠিক আছে, এখন আমি আমরা কোশ্চেন চলে আসি ভাইয়া, দেখেন কোশ্চেন চলে আসি, এই যে কোশ্চেনটা দেখেন, উদ্দিন পাইলাম। এখন আসি চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতাকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভাইয়া। চর্যাপদ মনে রাখবেন, চর্যাপদ যেটা আছে, এই চর্যাপদের যিনি আবিষ্কার করছে তার নাম হচ্ছে কি, হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ যিনি আবিষ্কার করেন, আবিষ্কারক, আবিষ্কারক কে, হরপ্রসাদ, হরপ্রসাদ শাস্ত্রী, কি ভাইয়া, হরপ্রসাদ শাস্ত্রী। এই ব্যক্তি কি করছেন, নেপালের রয়্যাল লাইব্রেরি যেটা ছিল, ওই লাইব্রেরি থেকে তিনি এটা কি করেন, আবিষ্কার করেন, ডিসকভার করেন, এবং পরবর্তীতে ওনাকে বলা হয় মহামহোপাধ্যায়। কারণ কি, কারণ হচ্ছে উনি এমন একটা জিনিস আবিষ্কার করছেন যেটা হচ্ছে চর্যাপদ, যেটা হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। আর চর্যাপদের আবিষ্কার করছে কি, হরপ্রসাদ শাস্ত্রী, যাকে বলা হয় মহামহোপাধ্যায়, মহামহোপাধ্যায়, হ্যাঁ মহামহোপাধ্যায় বলা হয়। তাহলে উত্তর কি দেখেন, কি বলছে, চর্যাপদের অনেকগুলো কবি ছিলেন, এই কবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করছে সে কে, সে হচ্ছে কানহপা, সে কানহপা। তাহলে চর্যাপদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করছে কে, কানহপা, মনে রাখবেন। ওকে, তাহলে আমি দেখেন যেই কোশ্চেনগুলো দেখাইছি, প্রত্যেকটা কোশ্চেন সিউতে আসার মতো, মানে সিউতে আসবে এরকম কোশ্চেনগুলো আপনার সাথে আলোচনা করতেছি, যাতে আপনি বুঝতে পারেন, বুঝছেন। এমন গত বছর হয়েছে, এই স্লাইড থেকে যেই দেখাইছি ওই পরীক্ষা চলে আসছে, মানে আমি কি বলবো, শিক্ষার্থী তোমরা আয়সা বলবা যে ভাইয়া দেখেন এই যে লাস্ট দেখাছিলেন, গতবার শিক্ষার্থী বলতেছে ভাইয়া দেখেন এই যে এটা পড়াইছেন আপনি, এই ঠিক এভাবে মোবাইলটা স্ক্রিনশট দিয়ে বলতেছে ভাই যে দেখেন এটা আসছে, আমাকে দেখাইতে চাই যে ভাই এটা আসছে, তো আমি দেখে তো অবাক, চলে আসছে। তোমরা দেখবে এরকম বলবা, তোমরা দেখবা পরীক্ষা শেষে আয়া বলবা যে ভাই দেখেন এই যে আসছে, হ্যাঁ এরকম কনফিডেন্স নিয়ে ক্লাস করাচ্ছি যে তোমরা বলবা ইনশাল্লাহ। ওকে ঠিক আছে ভাই, দেখেন 24 আমার বলে রাখি, তোমরা চট্টগ্রামে ছিল ভর্তি পরীক্ষা দিতে আসবা, তার সাথে কিন্তু দেখা হবে, আমরা চট্টগ্রামে শহীদ মিনারে থাকবো, তখন তোমরা আসবা, তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে দেখেন পরে আসি, বাংলায় কোরআন মাজিদ প্রথম অনুবাদক কে, বাংলায় কোরআন মাজিদ প্রথম অনুবাদ করে কে, বাংলায় কোরআন মাজিদ, কি মাজিদ, কোরআন মাজিদটা প্রথম অনুবাদ করে কে, ওকে দেখেন বাংলায় কোরআন মাজিদ, কি মাজিদ, কোরআন মাজিদের প্রথম অনুবাদক কি ভাইয়া, অনুবাদক কে, সে কি কাজী আব্দুল উদুদ, গিরিশচন্দ্র সেন, আল মাহমুদ, নাকি হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি? উত্তরটা কি হবে,
সে কে ভাই? সে হচ্ছে বি নাম্বারটা, সে হচ্ছে গিরিশচন্দ্র সেন। সে কে ভাইয়া? সে হচ্ছে গিরিশচন্দ্র সেন। তো কোরআন মাজিদ প্রথম অনুবাদক করে কে? সে হচ্ছে গিরিশচন্দ্র সেন। তাহলে উত্তর হচ্ছে আমার কি ভাই? উত্তর হচ্ছে আমার গিরিশচন্দ্র সেন। কি সেন ভাইয়া? গিরিশচন্দ্র সেন। মনে রাখবা, সে হচ্ছেন সনাতন ধর্মীর বাদ, সেই কোরআন মাজিদ কিভাবে অনুবাদ করছিলেন আর কি, গিরিশচন্দ্র সেন। নেক্সট কোশ্চেন আসি, দেখেন কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই সৃষ্টি হয়? দেখেন পরীক্ষায় দেখবেন এই ধ্বনি থেকে, ধ্বনি থেকে পরীক্ষায় প্রশ্ন আপনি পাবেন পাবেন পাবেন। ধ্বনি থেকে কিরকম প্রশ্ন পাবেন? ধ্বনি পরিবর্তন আসতে পারে, অথবা ধ্বনি রিলেটেড, কোনটা কোন ধ্বনি, র কে কোন ধ্বনি বলা হয়, ল কে কোন ধ্বনি বলা হয়। বাংলা যুক্তবর্ণ থেকে পরীক্ষায় এরকম প্রশ্ন আসে। আমি বলে দিচ্ছি কোন কোন থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আপনি সুন্দর মতো এগুলো গুরুত্ব সহকারে আলোচনা মানে দেখবেন, পড়বেন, ভালো মতো পড়বেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে কোন দুটি স্বরে মিলিত ধ্বনিতে, অর্থাৎ এই যে ওইটা যে হয়েছে, ওইটা একটা যৌগিক বর্ণ। কি বর্ণ ভাইয়া? ওই একটা যৌগিক বর্ণ। কি বর্ণ? যৌগিক বর্ণ। এটা একটা কি বর্ণ, নট ধ্বনি। এটা একটা বর্ণ। এবং এই যে ওই যেটা আছে, এই ওইটাকে আমি ভেঙে লিখলে পাই অ প্লাস বা ওই প্লাস, এরকম পাই। কি পাই? এরকম পাই। অ প্লাস, দেখেন তো আমি এটা যদি ভেঙে লিখি তাহলে কি হয়? ও প্লাস ওই অথবা অ প্লাস ওই রস্বীকার, এরকম দুইটা একই সেম। দেখেন ও প্লাস রস্বই উচ্চারণ করলে কি হয়? ওই হয় না। আবার অ প্লাস রস্বই উচ্চারণ করলে কি হয়? ওই হয় না, হয় কিন্তু। তার মানে ও প্লাস রস্বই অথবা অ প্লাস রস্বই, এগুলো যদি একসাথে করে দেই, যখন আমরা উচ্চারণ করি তখন আমরা কি পাই? তখন আমরা ওই পাই। কি পাই? ওই পাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার কোনটা? এ নাম্বারটা, এ নাম্বারটা। এবং বলে রাখি, বাংলা স্বরবর্ণের মধ্যে, স্বরবর্ণের মধ্যে আমার যৌগিক স্বরধ্বনি, কি ধ্বনি ভাইয়া? যৌগিক স্বরধ্বনি। কি ধ্বনি? স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কয়টা? উত্তর হচ্ছে আমার প্রতিষ্ঠা। কয়টা? প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠার মধ্যে বাংলায় যৌগিক স্বরধ্বনি কয়টা? প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠার মধ্যে দুইটা প্রতিষ্ঠার মধ্যে দুইটা আপনার হচ্ছে কি আছে? লিখিত রূপ আছে। কি আছে? দুইটা লিখিত রূপ আছে। খেয়াল করছেন? এগুলো ধ্বনি, প্রতিষ্ঠা কি? প্রতিষ্ঠা ধ্বনি। বাট এই প্রতিষ্ঠার মধ্যে দুইটার কি আছে? লিখিত রূপ আছে। তার মধ্যে একটা হচ্ছে ওই, আর একটা হচ্ছে ও। জাস্ট এই দুইটার কি আছে? লিখিত রূপ আছে। এগুলোকে বলা হয় যৌগিক বর্ণ। কি বলা হয়? যৌগিক বর্ণ বলা হয়। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। ওকে ভাইয়া, পারছেন? হয় ভাইয়া, যদি দুইটা অপশন থাকে তাহলে কোনটা? দুইটা থাকবে না, দুইটা কখনোই থাকবে না, একটা যেকোনো একটা থাকবে আর কি। ওকে, দেখেন ল, পরে আসি ল। এই যে ল যেটা বলছে, ল, এই ল এর উচ্চারণ স্থান কোনটা? এই লকে যদি আমরা উচ্চারণ করি, ওই উচ্চারণ কোনটা হবে? লর উচ্চারণ স্থান কোনটা হবে? ল যেটা আছে, দেখেন আমরা পড়ছি, দেখেন তারণজাত, মনে রাখবেন, তারণজাত। হ্যাঁ, কি জাত ভাইয়া? তারণজাত। তারণজাত বর্ণ কয়টা? দুইটা। একটা হচ্ছে ঢয় শূন্য র, একটা ঢাই শূন্য র। ঠিক আছে। পরে আছে একটা পার্শ্বিক বর্ণ। কি বর্ণ? একটা হচ্ছে পার্শ্বিক বর্ণ। পার্শ্বিক বর্ণ, দেখেন পার্শ্বিক বর্ণ কয়টা? একটা। এটা হচ্ছে ল। এটা কি? এটা ল। এবং ওকে, তারপর কি? তারপর আছে আমার হচ্ছে, তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে কম্পন জাত। কি জাত? কম্পন জাত বর্ণ কয়টা? একটা। এটা হচ্ছে র। এটা কি? র। মনে রাখবেন, এই দিন থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এখন দেখেন কি বলছে? ল বলছে, ল। এই ল যেটা আছে, দেখেন তো আপনি মনে রাখবেন কিভাবে? এই লটা উচ্চারিত হয়, এই ল উচ্চারিত হয় হচ্ছে কি থেকে? দন্ত থেকে। কি থেকে? দন্ত থেকে, অর্থাৎ দাঁত থেকে উচ্চারিত হয়। কি থেকে হয়? দাঁত থেকে উচ্চারিত হয়। তার মানে এই ল যেটা আছে, এই লটা দেখতে ঠিক নয়ের মতো। কিসের মতো? এই নয়ের মতো না, এই নয়ের মতো না। আমরা জানি এটা কি বলে? আমরা এটাকে বলি আমরা দন্তন্য। কি বলি? দন্তন্য বলি। যেহেতু আমরা দন্তন্য বলি, দন্তনের মতো দেখতে কি? ল। তার মানে এই লটা করতে উচ্চারিত হয় দন্ত থেকে, মানে দাঁত থেকে। কোত্থেকে? দাঁত থেকে। দাঁত থেকে উচ্চারিত হয়। দ্যাট মিনস এটা হচ্ছে দন্ত মূল। শেষ। এটা দন্ত। বা যারা বলছে তালু, তাদের উত্তর হয় নাই। হ্যাঁ, ল পার্শ্বিক বর্ণ, ঠিক আছে, কিন্তু ল এর উচ্চারণ স্থান কোনটা? উচ্চারণ স্থান কোনটা? সেটা হচ্ছে দাঁত। ল করতে উচ্চারিত হয় দাঁত থেকে উচ্চারিত হয়। কোত্থেকে? দাঁত থেকে। এটা মনে রাখবেন। ল করতে উচ্চারিত হয় দাঁত থেকে। কোত্থেকে ভাইয়া? দাঁত থেকে উচ্চারিত হয়। দাঁত থেকে উচ্চারিত হয়, মনে রাখবেন ভাই। হ্যাঁ, দাঁত থেকে। তাহলে কি কি পাইলাম? এই যে দেখেন, ল এর পাশাপাশি আরেকটা হচ্ছে দন্তস্ব। আরেকটা কি? দন্তস্ব। এই দন্তস্ব, দন্ত ন, আর হচ্ছে কি? ল। এই তিনটাই দন্ত থেকে উচ্চারিত হয়। দাঁত থেকে। দাঁত থেকে উচ্চারিত হয়। দাঁত থেকে উচ্চারিত হয়। ওকে, ঠিক আছে ভাই। তাহলে উত্তর হচ্ছে এই নাম্বারটা, দন্তমূল। কোন মূল? দন্তমূল থেকে উচ্চারিত হয়। নেক্সট কোশ্চেন আসি, দেখেন নাসিক্য ব্যঞ্জনের মধ্যে কোনটি নেই? ওরে বাপ রে বাপ, নাসিক্য ব্যঞ্জনের মধ্যে কোনটা নেই? এখন দেখেন, যারা একটু চালাক তারা পারবে, আমার বিশ্বাস।
এবং যারা চান্স পাওয়ার মতো শিক্ষার্থী যারা পারবে এটা ইজি আনসার দিতে পারবে। দেখে তো ভাই একটু উত্তর দেন দেখি। ওকে, তাহলে আমাকে বলেন নাসিক্য ব্যঞ্জনের মধ্যে কোনটি নেই? নেই কোনটা? প্রশ্ন খেয়াল করছেন? ছবি একটি কোনটি দেখবেন 31টা কোশ্চেনের মধ্যে বলে দিচ্ছি আপনাদেরকে, এই 30টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ট্রিকি কোশ্চেন পাবেন, যেগুলো দেখবেন আপনার মনে হইতেছে সহজ, না আপনি কোশ্চেনগুলো ভালো মতো পড়েন ভাই। হ্যাঁ, অনেক শিক্ষার্থী আমরা পাই পরীক্ষা দিয়ে আসার পরে না এরা বলে ভাই হ্যাঁ কি করলাম এটা যদি নেই লেখা আছে আমি খেয়াল করি নাই, কি করলাম, এরকম ভাব নেই, বুঝছো? এই যে এরকম আফসোসটা করার আগে খেয়াল রাখিও কোথায় বলা হয়েছে নেই, কোথায় বলা হয়েছে অমিল, কোথায় বলা হয়েছে অভিন্ন, কোনটা ভিন্ন নয়, এগুলো বলা কোথায় হয়েছে প্রশ্নটা ভালো মতো পড়বেন, বুঝছেন? আপনি 60টা মিনিট সময় আপনাকে দেওয়া হবে, 60 মিনিটের মধ্যে জীবনের সর্বোচ্চ আউটপুটটা ওখানে দিতে হবে। সেজন্য খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর সেটি কথা নিয়ে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের সহজ করে দেয়। তাহলে এই যে নেই বলছে, নেই কোনটা দেখেন, উ আছে, দন্তন্য আছে, নাসিক বর্ণের মধ্যে ম আছে। নাসিক বর্ণের মধ্যে কি আছে? উ একটা, ইও একটা, পরে হচ্ছে কি ম একটা, ন একটা, মূর্ধন্য একটা, এই নাসিক বর্ণ। তার মধ্যে দন্তস্ব নাই, দন্তস্ব আমার কি নাই। তাহলে উত্তর হচ্ছে কি? হ্যাঁ, তাহলে কি উত্তর কি? তাহলে উত্তর হচ্ছে আমার দন্তস্ব। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার দন্তস্ব, মনে রাখতে হবে। উত্তর কি? উত্তর হচ্ছে আমার দন্তস্ব। প্রিয় ভাইরা, উত্তর কি? উত্তর হচ্ছে আমার দন্তস্ব। কি সব ভাইয়া? দন্তস্ব, মনে রাখবেন। এটা নাসিক বর্ণ না, কি বর্ণ না? নাসিক বর্ণ, এটা শেষ বর্ণ। ওকে, পরে দেখি, দেখেন কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ না। দেখেন সবগুলো কোশ্চেন ট্রিকি, কোশ্চেন। দেখেন কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নাই, কি নাই? রূপ নাই। এখন আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়? আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত, দেখেন এই কোশ্চেন ছবিতে আসছে, এরকম কোশ্চেন ছবিতে আসছে। কি বলছে দেখেন, বলছে স্বরবর্ণের, কি বর্ণের? স্বরবর্ণের আপনার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলছে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়? কি বলা হয়? কার বলা হয়? আকার, রসিকা, দীর্ঘা বলা হয় না, এরকম। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলা হয়? ফলা বলা হয়। এটা পরীক্ষা আসে, হ্যাঁ, এই সহজ কোশ্চেনগুলো পরীক্ষা আসে। তাহলে কোন বলছে কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নাই? আমরা জানি দীর্ঘার আছে না ভাইয়া? দীর্ঘার আছে। অ আ ই, আ মানে কি? আকার আছে, দেখেন আকার আছে। রসিকার আছে এভাবে রসিকার, কিন্তু নাই কোনটা? না হচ্ছে এই যে ভদ্রলোকে নাই, এই ভদ্রলোকে শুরু করছে, এই নাই, এই ভদ্রলোকেই নাই। তাহলে উত্তর হচ্ছে কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার এই যে অ নাম্বারটা, এটার মধ্যে কি নাই? এটার আমরা জানি স্বরবর্ণ কয়টা? 11টা, তার মধ্যে 10টা কার চিহ্ন আছে, 10টা কার চিহ্ন আছে, বাট একটা নাই। সেটা কি? এই ভদ্রলোকের নাই, এই নমিনেশন পাই নাই, চুপচাপ আছে, এখনো নমিনেশন পাই নাই সে। ওকে, এখন দেখেন আপনার পাঠ্য বই থেকে এটা আসছে, সেটা হচ্ছে কি? অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সিউতে বলে নিচ্ছি, সিউতে এরকম কোশ্চেন ছাড়া পরীক্ষা এরকম ইতিহাস নাই। সিউতে মানে কোনটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, কোনটা কোত্থেকে নেওয়া হয়েছে। হয়তো পরীক্ষায় অপরিচিত আসবে না, হয়তো পরীক্ষায় 82 আসবে, হয়তো পরীক্ষা আসবে সোনারতরী, হয়তো পরীক্ষা আসবে যে পদ্ম কবিতা কোনটা থেকে আসছে, হয়তো নেকলেস থেকে আসবে, পরীক্ষা আসবে। কিন্তু একটা কোশ্চেন মানে পাবেন যেটা কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে, অথবা কোন প্রবন্ধ থেকে বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এরকম কোশ্চেন আপনি একটা পাবেন। এটা আপনি 1000% শিওর। কত পার্সেন্ট? 1000% শিওর যে আপনি এটা কোশ্চেনটা পাবেন, 1000% শিওর। এখানে কোনো ডাউট নেই, এখানে কোনো সন্দেহ নাই। কিরকম কোশ্চেন পাবেন? সেই কোশ্চেনটা হচ্ছে এরকম হবে যে কোনটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, কোনটা কোত্থেকে নেওয়া হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এরকম কোশ্চেন আপনি 1000% শিওর। এখানে কোনো ডাউট নাই, সন্দেহ নাই, পাবেনই। তাহলে উত্তর কি ভাইয়া? হ্যাঁ, উত্তর কি হচ্ছে আমার সবুজ পত্র পত্রিকায় তোমার হচ্ছে এটা প্রকাশিত হয়। আর আমাকে বলতে পারবেন আপনারা, এই সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? কি বলতে পারবেন? হ্যাঁ, আমাকে বলতে পারে সবুজ পত্র পত্রিকাটা এর সম্পাদক কে ছিল? কি বলতে পারবেন? আমি হিন্স দিয়ে একটা, সে তার একটা ছদ্মনাম আছে, তার একটা ছদ্মনাম আছে, তার ছদ্মনামটা হচ্ছে এরকম বীরবল। তার একটা ছদ্মনাম আছে কি? বীরবল। কি নাম? বীরবল, তার একটা ছদ্মনাম। ওকে, তাহলে আমি কি বলে দিচ্ছি কিন্তু ভাই, এটা কি ভাই? এটা সবুজ পত্র পত্রিকায় আসছে। এটা কার লেখা? এটা কার পত্রিকা ভাইয়া? পত্রিকাটা কার? নামটা বলতে হবে না, সুন্দর মতো বলে দিবেন, ঠিক আছে? বলুন ভাই এটা। হ্যাঁ, এই যে বলে ফেলছে, আলহামদুলিল্লাহ। এই যে কত সুন্দর শিক্ষার্থীরা বলতেছে,
হ্যাঁ, প্রমোদ চৌধুরী। তো সবুজ পত্র-পত্রিকা কাল প্রমোদ চৌধুরীর, সে হচ্ছে, তার ছদ্মনাম কি? বীরবল। তার ছদ্মনাম কি? তার ছদ্মনাম হচ্ছে বীরবল। ছবিতে একটা কোশ্চেন পাবেন, ছদ্মনাম থেকে পরীক্ষা প্রশ্ন পাবেন, ছদ্মনাম থেকে ছবিতে। ওকে, নেক্সট কোশ্চেন আসি, দেখেন নেক্সট পরবর্তী কোশ্চেন কোনটাই, যেটা বাংলা সন্ধি কয় প্রকার। ওরে বাপ রে বাপ, আপনার কাছে হাসি মনে হইতে পারে, তোমার কাছে হাসি মনে হইতে পারে যে কোশ্চেনকে ভাই দেয়, এগুলোকে পরীক্ষায় দেয় ভাই, ছবি থেকে কোশ্চেন দেয় ভাই। আমি ছবি থেকে এটা নিয়েছি, বুঝছেন, আপনার দেখার জন্য যে ছবিতে বাংলাতে 28 পাওয়া কি ইম্পসিবল না পসিবল। ছবি থেকে বাংলাতে যে পোলাবাইনগুলো 28, 29 পায়, এটা কি এমনি পায়? এটা নকল করে? এটা কি চ্যাট জিপিটি দেখে লেখে? এটা কি চ্যাট জিপিটি থেকে অ্যান্সার নেয়? না, এগুলো সত্যই, কারণ ছবিতে এটা আসছে। বাংলা সন্ধি কয় প্রকার, এটা পরীক্ষা আসছে। বাংলা সন্ধি, হয়তো এই বছর পরীক্ষা প্রশ্ন আসবে বাংলা সন্ধি অর্থ কি, অর্থাৎ সন্ধির অর্থ কি, সন্ধি শব্দের অর্থ কি, পরীক্ষা প্রশ্ন আসতে পারে। মানে অস্বাভাবিক কিছু না, আসতে পারে, বুঝছো, অস্বাভাবিক কিছু না। আপনার কাছে মনে হইতে পারে যে কি এত সহজ কোশ্চেন পরীক্ষা দিবে নাকি, আসছে, যে কোশ্চেনটি আসছে, এটাই আসছে। বাংলা সন্ধি কয় প্রকার, উত্তর কত প্রকার ভাইয়ারা বলেন তো দেখি। ওকে, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমার 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। তার উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে আমার 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। ক্লিয়ার ভাইয়া, শেষ, ক্লিয়ার হয়ে গেল। পরবর্তী কোশ্চেন আসবো আমি। হ্যাঁ, 2 প্রকার, উত্তর হচ্ছে 2 প্রকার। ওকে, বাংলা সন্ধি 2 প্রকার, তৎসম সন্ধি হচ্ছে 3 প্রকার। মাশাআল্লাহ, কত সুন্দর, ভালো পারো তোমরা, আমার চেয়ে আপডেট। ওকে, পরবর্তী দেখি। দেখেন, ভাগীরথী নদী কোথায় অবস্থিত? ভাগীরথী নদী কোথায় অবস্থিত? ভাগীরথী নদী, দেখেন এই যে ভাগীরথী নদী, আর যারা জিকেতে পরীক্ষা দিবেন, জিকেতে পরীক্ষা দিবেন, তাদের থেকে এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আর কি। ভাগীরথী নদী, এই যে ভাগীরথী নদী যেটা আছে, এটা কোথায় ভাইয়া? এটা কোথায়? এটা কি দক্ষিণাতে, মুর্শিদাবাদে, দিল্লিতে, নাকি কলকাতায়? কোথায়? হ্যাঁ, এই তো গুড। তো আমাকে বলেন ভাইয়া, ভাগীরথী নদী, এই ভাগীরথী নদীটা কোথায়? ভাগীরথী নদীটা কোথায়? এটা কি দিল্লিতে, মুর্শিদাবাদে, দক্ষিণাতে, নাকি হচ্ছে কলকাতাতে? কোথায় এটা? হ্যাঁ, আপনারা জানেন কি, এই যে আমরা যে 1757 সালে যে পলাশির যুদ্ধ হয়েছিল, সেই পলাশির প্রান্তরটা হচ্ছে এই ভাগীরথী নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আমি বলে রাখি, এই ভাগীরথী নদীটা হচ্ছে কোথায়? কোথায় ভাইয়া? বল, ভাগীরথী নদী কোথায় ভাইয়া? ভাগীরথী নদী হচ্ছে কলকাতায়। এই যে গুড, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে কলকাতায় হবে। উত্তর কি? কলকাতায়। ওকে, ভাগীরথী নদী কোথায় পাইলাম? পরে দেখি। হ্যাঁ, কলকাতায়। পরে দেখি, বিলাসী গল্পে কোন রোগের উল্লেখ নেই? ওরে বাপরাপ, এটা ছবিতে আসছে, এই কোশ্চেনটা ছবিতে আসছে ভাইয়া। বিলাসী, এই যে বিলাসী গল্পে কোন রোগের উল্লেখ আছে? কোন রোগের কথা উল্লেখ আছে? যক্ষা, আমরা ছোটবেলায় শুনতাম যক্ষা ভালো হয়, বসন্ত, কলেরা। কলেরা। এই যে আমাকে এটা বলবেন, আপনি এটা বলবেন যে বিলাসী গল্পে, আপনাদেরকে বলে দেই, যারা নতুন আসছে তাদেরকে একটু বলে দেই। হ্যাঁ, বলে দেই, ছবিতে আপনি একটা বলবে, একটা লাইন তুলে দিবে, লাইন, কোন একটা গল্প থেকে লাইন তুলে দিয়ে বলবে এই লাইনটা কোথেকে আসছে। কি বলছি আবার বলি, ছবিতে একটা কোশ্চেন আসবে এরকম, ছবিতে এরকম কোশ্চেন আসবে, গত বছর আসছে, যেহেতু গত বছরের পাঠানের পরীক্ষা এই বছর হবে, সম্ভাবনা অনেক বেশি, এরকম সম্ভাবনা অনেক বেশি। আমি বলে দিচ্ছি যে আপনাকে পরীক্ষায় একটা লাইন তুলে দিবে, লাইন তুলে দিয়ে বলবে এই লাইনটা কোন গল্পের মধ্যে আছে, বলেন। এই লাইনটা, একটা লাইন তুলে দিয়ে বলবে যে তাহার কোন, বলবে যে আপনাকে বলতে পারে যে কি খবর আছে মাসি বা পিসি, অথবা বলতে পারে যে তার মনের মধ্যে কোনো তেজ নাই, সে নিত্যাত্যই তোমার হচ্ছে কি ঠান্ডা প্রকৃতির মানুষ। এই যে এরকম লাইনটা কোথায় বলা আছে? পরীক্ষায় এরকম কোশ্চেন থাকবে, ঠিক আছে। অথবা বলতে পারে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এই লাইনটা কোথায় আছে বলতে পারে আপনাকে পরীক্ষায়, বুঝছেন? এইগুলো লাইন বলতে পারে। তাহলে এরকম লাইন থেকে যেহেতু পরীক্ষা প্রশ্ন, তার মানে কি এগুলো পারতে হইলে আপনাকে অবশ্যই গদ্য পদ্য ভালো মতো এনে নিতে হবে, ভালো মতো আর পরীক্ষা পড়তে হবে, পরীক্ষার জন্য পড়তে হবে আর কি। ওকে, তাহলে কি বলছে দেখেন, বিলাসী গল্পের মধ্যে যেটা আছে হচ্ছে ম্যালেরিয়া রোগ। কি রোগ? ম্যালেরিয়া। ওই যে কলেরা বলতে, উত্তর হচ্ছে ম্যালেরিয়া। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে ম্যালেরিয়া। আমাকে এটা বলতে হবে এখন, এই যে কলেরা যেটা আছে, কলেরা, এই কলেরা রোগের নাম
আপনার পাঠ্য বইয়ের কোন গল্পের মধ্যে আছে বলেন। বলেন তো দেখি। এই কলেরা রোগের নাম পাশাপাশি শকুন, পাশাপাশি কি শকুন বল, শকুন পরীক্ষা বল শকুন, এই শকুন নামটা, এই শকুনের যে পশুর নামটা, এই পশুর নামটা কোন গল্পের মধ্যে আছে বলেন। দেন সিউতে কিন্তু এটা প্রশ্ন করে, যেহেতু করছে তার মানে ভবিষ্যতে করতে পারে, সেজন্য আপনাকে বলে দিচ্ছি শকুন এই যে শব্দটা, এই প্রাণীর নামটা আপনার পাঠ্য বইয়ের কোন গল্পের মধ্যে আছে বলেন। পাশাপাশি কলেরা যে রোগটা আছে, এই কলেরা রোগটা কোন মানে গল্পের মধ্যে আছে এটাও বলেন। দেখি কে বলতে পারেন দেখি। এই তো জেবা ফারিয়া বলছো, বড় হচ্ছে নাফিসা বলছো, হ্যাঁ ওরা বলতেছে যে মাসি পিসি, গোট মাসি পিসি, মাসি পিসির মধ্যে এটা কি নাম আছে, এটার নাম আছে, মনে রাখবেন। শকুন নামটা কোথায় আছে? শকুন উড়ে এসে বসে শুকনা গাছের ডালায়, হ্যাঁ এই যে শকুন হচ্ছে মাসি পিসি গল্পের মধ্যে আছে, মাসি পিসি, হ্যাঁ মাসি পিসি। পাশাপাশি তরকারি, হ্যাঁ তরকারির নামটা, তরকারি, যুদ্ধ, এগুলোর নামগুলো কোথায় আছে? মাসি পিসির মধ্যে আছে, মাসি পিসির মধ্যে আছে। পাশাপাশি আপনাকে বলা হয়েছে পরীক্ষায় যে আলমারি, কি বলছে? আলমারি বা আলমিরা, আলমারি, হ্যাঁ এই যে আলমারি শব্দটা, আলমারি বা আলমিরা, এই আলমারি শব্দটা কোন গল্পের মধ্যে আছে বলেন। আলমারি শব্দটা কোন গল্পের মধ্যে আছে? আলমারি বলছে, অথবা বলতে পারে মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী, এই মহাত্মা গান্ধী জি আছেন, হ্যাঁ মহাত্মা গান্ধী, এই মহাত্মা গান্ধীর এই নামটা আপনার পাঠ্য বইয়ের কোন গল্পের মধ্যে আছে বলেন। মহাত্মা গান্ধীর নামটা আপনার পাঠ্য বইয়ের কোন গল্পের মধ্যে আছে এটা আপনি বলেন, বলেন আপনি বলেন, বলতে পারবেন? এই তো হ্যাঁ আলমিরা, এই তো গুড। আলমারি আনছিল কয়টা? 10টা আলমারি আনছিল, কুলির বেশে কুলিরা দিয়ে গেছিল আর কি, আলমারি আনছিল। এই আলমারি শব্দের কোথায় আছে? রেইনকোট গল্পের মধ্যে আছে। পাশাপাশি এই মহাত্মা গান্ধীর নামটা কোথায় আছে ভাইয়া? আমার পথের মধ্যে আছে, আমার পথ। কোন পথ? আমার পথ, কাজী নজরুল ইসলাম, আমার পথ, হ্যাঁ আমার পথ, ওকে আমার পথ, ওকে ওকে ঠিক আছে, হয়ে গেছে ভাই, মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে আমার পথ পাইলাম, মহাত্মা গান্ধীও পাইলাম, শেষ, মহাত্মা গান্ধী পাইলাম, ওকে। পরে দেখি, দেখেন হ্যাঁ মেলোডিটা পাইলাম। পরে দেখি তোমার নাম কি, তোমার নাম কি? কল্যাণী কে কে জিজ্ঞাসা করলো, পারবেন এটা? তোমার নাম কি? অনুপম জিজ্ঞাসা করছে, অনুপমের মা জিজ্ঞাসা করছে, জেনারেল নাকি হচ্ছে স্টেশন মাস্টার, কে জিজ্ঞাসা করছে বলতে পারবেন? তোমার নাম কি, তোমার নাম কি, যে এই কথাটা আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন, আপনি আমার পাঠ্য বইয়ের মধ্যে ভালো মতো পড়বেন, হ্যাঁ আবার খুঁজবেন, দেখবেন নামটা কোথায় আছে। তাহলে এই পাঠ্য বইয়ের মধ্যে বলা হয়েছে কি, তোমার নাম কি, এই কল্যাণীকে জিজ্ঞাসা করলো কে? অনুপম জিজ্ঞাসা করছে নাকি অনুপমের মা জিজ্ঞাসা করছে? একবার ইজি উত্তর, একবার ইজি। বলে এটা উত্তরটা কি হবে ভাইয়া? হ্যাঁ তোমার নাম কি, কল্যাণীকে কে জিজ্ঞাসা করলো, কল্যাণীকে কে জিজ্ঞাসা করলো? হ্যাঁ ভাইয়া একটু বলে দেই, তোমরা যারা আছো একটু শেয়ার দিও, শেয়ার দিয়ে জাস্ট একটা স্ক্রিনশট দিও আমাদের পেজে, শেয়ারটা দিয়ে স্ক্রিনশটটা দিও ভাইয়া, স্ক্রিনশটটা দিও, আমরা তোমাদেরকে পিডিএফটা দিব ইনশাল্লাহ, হ্যাঁ ওকে ক্লাস শেষ করে দিব আর কি। তোমার নাম কি, তোমার নাম কি কল্যাণীকে কে জিজ্ঞাসা করলো? কে জিজ্ঞাসা করছে ভাইয়া? হ্যাঁ কে করছে? হে অনুপমের মা জিজ্ঞাসা করছে, গুড। কে জিজ্ঞাসা করছে? অনুপমের মা। কে জিজ্ঞাসা করছে? অনুপমের মা। দেখি তো আমরা উত্তরটা, হ্যাঁ অনুপমের মা জিজ্ঞাসা করছে। কে জিজ্ঞাসা করছে? অনুপমের মা জিজ্ঞাসা করছে, অনুপমের মা জিজ্ঞাসা করেছে, ওকে। পরে দেখি নিচের কোনটি স্পর্শ ব্যঞ্জন? স্পর্শ ব্যঞ্জন, স্পর্শ ব্যঞ্জন, স্পর্শ ব্যঞ্জন মানে বোঝেন? স্পর্শ ব্যঞ্জন মানে হচ্ছে ওই যে আমরা প্রতিষ্ঠা বর্ণ শিখি না, প্রতিষ্ঠাকে কি বলি? বর্গীয় বর্ণ বলি না? বর্গীয় বর্ণ, বর্গীয় বর্ণ বলি না? বর্গীয় বর্ণ বলি। এই যে প্রতিষ্ঠা বর্গীয় বর্ণ, এই প্রতিষ্ঠা বর্গীয় বর্ণ, কি বর্ণ? বর্গীয় বর্ণ। এবং এইগুলোকে বলে স্পর্শ ব্যঞ্জন। কি বলা হয়? স্পর্শ ব্যঞ্জন বলা হয়। কোন প্রতিষ্ঠা ভাইয়া? ওই যে ক, চ, ট, তো আর হচ্ছে এই যে প, ক চ ট ত প, ক চ ট ত প। এই যে পাঁচটার মধ্যে, প্রত্যেকটার মধ্যে কি কি আছে? পাঁচটা করে আছে, ক খ গ ঘ উ চ ছ ঝ ঝ ইয় ট ঠ ড ঢ, এগুলা। তাহলে এগুলো সবগুলো কি হচ্ছে স্পর্শ ব্যঞ্জন। আমাকে বলেন তো দেখি এখন, এই যে এইগুলো চারটা অপশন দেওয়া আছে, চারটার মধ্যে কোনটা স্পর্শ ব্যঞ্জনের মধ্যে পড়ে? অর্থাৎ ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে এগুলোকে বলে স্পর্শ ব্যঞ্জন। বলেন প্রিয় ভাইরা, বলেন দেখে উত্তরটা কি হবে? স্পর্শ ব্যঞ্জন কোনটা? স্পর্শ ব্যঞ্জন কোনগুলো হবে? হ্যাঁ একজন বলছে স দন্ত স হ, এটা হবে না, এটা হবে না, এগুলো শেষ বর্ণ, এগুলো হবে না, শেষ বর্ণ, এগুলো হবে না। হ্যাঁ তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে আমার এটা কি হবে? এটাও হবে না, কারণ ল বাহিরে, ল বাহিরে, বুঝছেন? ল ভিতরে না, কারণ ল হচ্ছে স্পর্শ ব্যঞ্জনের বাহিরে। স্পর্শ ব্যঞ্জন হচ্ছে প্রতিষ্ঠা
ক থেকে ম পর্যন্ত। তাহলে ক থেকে ম পর্যন্ত, ম হচ্ছে ল হচ্ছে বাইরে, ম এর পরে হচ্ছে ল, তার মানে এটা বাইরে, তাহলে এটাও বাদ। এটা তো আর আগে বাদ, এগুলো সবার শেষে আছে। কিন্তু এটা চ ছ ঝ ঝ এই চারটাকে বলে, এই চারটা হচ্ছে কি ওই প্রতিষ্ঠার মধ্যে, যে চ ছ ঝ ঝ ইয় এই প্রতিষ্ঠা। তাহলে সি নাম্বার হচ্ছে উত্তর আমার, সি নাম্বারটা। কেন উত্তর এসে বলছেন তো, কেন উত্তর এসে বলছেন তো ভাইয়ারা? তাহলে যে কোন নিচের কোনটি স্পর্শ ব্যঞ্জন, উত্তর হচ্ছে আমার এই সি নাম্বারটা, উত্তর হচ্ছে আমার সি, চ ছ ঝ ঝ। স্পর্শ কেন? কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে ক থেকে ম পর্যন্ত এগুলো হচ্ছে স্পর্শ ব্যঞ্জন বা বর্গীয় বর্ণ বলা হয় এগুলোকে। ওকে, পরে দেখেন, পরে কি বলছে দেখেন, এটা গুরুত্বপূর্ণ ভাই, দেখেন একটু বলে দিচ্ছে আপনাদেরকে, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু গুরুত্বপূর্ণ। কোনটা দেখেন, বউ ঠাকুরানীর হাট, ঘরে বাইরে, গোড়া, চতুরঙ্গ, শেষের কবিতা, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, 4 অধ্যায়, চোখের বাড়ি, চোখের বালি, চোখের বালি, চোখের বাইরে, চোখের বালি, চোখের বালি। এই যে দেখেন, এই যে রবীন্দ্রনাথের উপন্যাসগুলো কেন গুরুত্বপূর্ণ আপনার শিখাই দিচ্ছে। কিন্তু আপনি এমন কোশ্চেন পাবেন, ছবিতে কোশ্চেন আসছে এরকম, মনে করে আসছে বলছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনটা, বলছে আপনাকে, কিন্তু উপন্যাস বলতে গিয়ে রবীন্দ্রনাথের উপন্যাস থেকে একটা অপশন থাকবেই, মানে হয় রবীন্দ্রনাথ থেকে কোশ্চেন হবে, অথবা রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলো আছে এগুলো থেকে একটা অপশনের মধ্যে থাকবে নাম। দেখবেন প্রতিবার দেখবেন শেষের কবিতা এই নামটা আপনি অপশনের মধ্যে পাবেন। কোন একটা প্রশ্নের মধ্যে আপনি এই অপশনটা পাবেন। তাহলে যদি আপনি জানেন যে শেষের কবিতা কার, আপনি আর কোন সন্ধি হবে না, তাহলে আপনি কি করবেন, মোটামুটি শিওর হয়ে যাবেন যে অ্যান্সার কোনটা হওয়া যাইতে পারে বা কোনটা হতে পারে, আপনি শিওর হয়ে যাবেন। তাহলে শেষের কবিতা, চতুরঙ্গ, ঘরে বাইরে, বৈঠাকরণীর হাট, গোড়া, পর হচ্ছে কি চোখের বালি, পর 4 অধ্যায়, রাজর্ষি, যোগাযোগ, নৌকাডুবি, শেষ। বলেন দেখি, নৌকাডুবি, রাজর্ষি, ঘরে বাইরে, চোখের বালি, পর হচ্ছে কি নৌকাডুবি, বৈঠাকরণীর হাট, গোড়া, চতুরঙ্গ, শেষ। দ্রুত মুখস্থ করে ফেলেন তো ভাইয়ারা, মুখস্থ করে ফেলেন। মানে রবীন্দ্রনাথের উপন্যাস যেগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলেন, মুখস্থ করে ফেলেন। ওকে, তাহলে কি বৈঠাকরণীর হাট, গোড়া, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, 4 অধ্যায়, চোখের বালি। জাস্ট এগুলো যদি ভালো মতো মুখস্থ করে রাখতে পারেন, তাহলে ভর্তি পরীক্ষায় অপশন অন্তত যদি থাকে, তাহলে আপনি শিওর হতে পারবেন যে উত্তর কোনটা হবে, উত্তর কোনটা হবে। ওকে, তাহলে কি বৈঠাকরণীর হাট, গোড়া, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি আর 4 অধ্যায়। ক্লিয়ার? ওকে, ডান। যারা হয়েছে একটু ডান লিখে দেবো ভাইয়া, কার কার মুখস্থ হয়েছে বলে দাও, একটু বলো কার কার এটা মুখস্থ হয়ে গেছে, বলি তো আমি দেখি, আমি বলি। বৈঠাকরণীর হাট, রাজর্ষি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাহিরে, পর হচ্ছে কি চোখের বালি, পর হচ্ছে বৈঠাকরণীর হাট, পরে হচ্ছে রাজর্ষি, পরে কি চতুরঙ্গ, 4 অধ্যায়, শেষের কবিতা, যোগাযোগ, শেষের কবিতা, যোগাযোগ। ওকে, তাহলে উত্তর হচ্ছে ডান, সবাই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ওকে, পরবর্তী আসি দেখেন, পরবর্তী দেখি কি কি আছে এখানে। এখানে বলা হইতেছে যে রবীন্দ্রনাথের যে সকল জিনিসগুলো প্রথম, রবীন্দ্রনাথের কোন কোন জিনিসগুলো প্রথম, একটু মনে রাখেন, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনার কাজে লাগবে, একটু ভালো হবে আপনার। প্রথম স্বাক্ষরিত কবিতা রবীন্দ্রনাথের হিন্দু মেলার উপহার, ডান। প্রথম মুদ্রিত কবিতা অবিলাস। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, কোনটা, কবি কাহিনী। প্রথম রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। প্রথম রচিত উপন্যাসের নাম হচ্ছে করুণা। প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট, প্রথম। ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান আসি দেখেন। প্রথম ছোট গল্প ভিখারিনী। শেষ ছোট গল্প কি গল্প, ল্যাবরেটরি। প্রথম গল্প ঘাটের কথা, শেষ গল্প হচ্ছে মুসলমানি গল্প। ক্লিয়ার? মুসলমানি গল্প, আর প্যাস লাগবে না ইনশাল্লাহ। এখন মুখস্থ হয়েছে পরে ভুলে গেলে কোনো দোষ নেই ভাইয়া, এখন সমস্যা নাই, এখন মুখস্থ হয়ে গেছে, লিখে রাখবেন খাতার মধ্যে, পরবর্তীতে আবার দেখবেন, তাহলে মনে থাকবে, দেখবেন মনে থাকবে, যদি চান্স পাইতে চান আর কি, যদি চান্স পেতে চান তাহলে মনে রাখতে হবে আপনাকে। ওকে, তাহলে এটাও ডান। তাহলে আমি পেলাম কি, আমি প্রথম পাইলাম কি দেখেন, বলি আমি, আমার সাথে তো বলেন। প্রথম কবিতা হিন্দু মেলার উপহার। প্রথম ছোট গল্প, ছোট নাম বললাম ভিখারিনী। বলেছে প্রথম উপন্যাসের নাম কি, বৈঠাকরণীর হাট। প্রথম ছোট গল্পের নাম কি, ওই যে ছোট গল্পের নাম হচ্ছে একটা বলছে এখানে যে বনফুল, সরি কাব্যগ্রন্থের নাম বনফুল, আর হচ্ছে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। ওকে, কবি কাহিনী। আর প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিনী, আর শেষ ছোট গল্পের নাম হচ্ছে ল্যাবরেটরি, আর শেষ গল্পের নাম হচ্ছে মুসলমানি গল্প। গল্পের নাম আর ছোট গল্প কিন্তু আলাদা জিনিস।
ওকে, তাহলে ঠিক আছে ভাইয়ারা, ওইটা শেষ। তাহলে মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছে ভাই। হ্যাঁ, তাহলে সিন্ধুমালার উপহার, অবিলাস, তারপর হচ্ছে কবি কাহিনী, হচ্ছে বনফুল। জাস্ট মূল নামগুলো মনে রাখবেন, কোনটা কখন হয়েছে, কোনটা নাম কি, কোনটা কবিতা, কোনটা কাব্যগ্রন্থ, এগুলো মনে রাখতে হবে আপনাকে। ওকে, নেক্সট আসি। দেখেন, নিচের কোনটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয়? নিচের কোনটা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয়? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয়। দেখেন, নিচের কোনটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয়? ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, রসতত্ত্ব নাকি শব্দার্থ? কোনটা? এটা আপনি বুঝে ফেলছেন যে আসলে উত্তর কোনটা হবে। হ্যাঁ, এই যে নেই, দেখেন নয়, নেই, অভিন্ন, ভিন্ন, এরকম কোশ্চেন আপনি একটা পাবেনই পাবেন। সিউতে এরকম একটা কোশ্চেন পাবেনই পাবেন। কোনটা বলছি ভাই? দেখেন কোনটা বলছি, নিচের কোনটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নয় বলছে। তাহলে আমরা জানি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। একটা কি? ধ্বনিতত্ত্ব, একটা বাক্যতত্ত্ব, একটা অর্থতত্ত্ব, একটা শব্দতত্ত্ব। এখন যেটা নাই সেটা কোনটা? সেটা হচ্ছে রসতত্ত্ব। তখন দেখছেন রসতত্ত্ব আসে পরীক্ষায়, রসতত্ত্ব আসছে। হ্যাঁ, উত্তর হচ্ছে রসতত্ত্ব। সেটা কি? রসতত্ত্ব। হ্যাঁ, উত্তর হচ্ছে কি? রসতত্ত্ব। কি ভাইয়া? উত্তর হচ্ছে রসতত্ত্ব। কি তত্ত্ব? রসতত্ত্ব। উত্তর ডান। হ্যাঁ, উত্তর ডান, মনে রাখবেন ডান। পরে আসি, দেখেন পরে খেয়াল করেন, পরে কি বলছে? পরে বলা হয়েছে বাংলা ভাষায় প্রথম ইংরেজি ব্যাকরণ গ্রন্থ কি রচনা করেন? বাংলা ভাষায় প্রথম ইংরেজি ব্যাকরণ। ওরে বাপ রে বাপ। দেখেন, যদি বলা হয় বাংলা ভাষায় প্রথম ইংরেজি, কি বলছে? ইংরেজি বলছে। যদি ইংরেজি বলা হয় ইংরেজি ব্যাকরণ গ্রন্থ কি রচনা করেন, তাহলে উত্তর কোনটা হবে? নাথালিন ব্রাসি হিলহেড নাকি হচ্ছে ম্যানুয়েল দে সাম্পাসাও? কোনটা উত্তর হবে? মানে বাংলা ভাষার প্রথম ইংরেজি ব্যাকরণ, মানে বাংলা ব্যাকরণ যেটা আছে এটাকে তারা ইংরেজি ভাষায় কি করছে? রূপান্তর করছে। বাংলা ব্যাকরণটাকে ইংরেজি ভাষায় লেখছে। এটা কে লেখছে? এটা কি ম্যানুয়েল দে সাম্পাসাও নাকি হচ্ছে নাথালিন ব্রাসি হিলহেড? উইলিয়াম কেরি? না ভাই, উইলিয়াম কেরি হচ্ছে বাংলা ভাষায় বাংলা সাহিত্য রচনা করছেন, এরা মানে সাহায্য করছেন আর কি, এটা না। দেন উত্তর কি হবে? বাংলা ভাষায় প্রথম ইংরেজি ব্যাকরণ রচনা করেন কে? হ্যাঁ, একদম বলছে রাজা রামমোহন রায়। না, রাজা রামমোহন রায় হচ্ছে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ করছে, বুঝছেন? বাংলা ভাষায় বাংলা ব্যাকরণটা করছে। কিন্তু এখানে বলা হয়েছে কি? এখানে বলা হয়েছে বাংলা ভাষায় প্রথম ইংরেজি ব্যাকরণ, অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণটাকে তারা ইংরেজি ভাষায় রূপান্তর করছে, ইংরেজি ভাষায় লেখছে। এটা নাম কি? এটা কে করছেন? হ্যাঁ, একদম হচ্ছে নাথালিন ব্রাসি হিলহেড। দেখি সে উত্তর হচ্ছে নাথালিন ব্রাসি হিলহেড। উত্তর কোনটা? উত্তর হচ্ছে নাথালিন ব্রাসি হিলহেড। এই ব্যক্তি কি করছেন? এই ব্যক্তি প্রথম বাংলা ভাষার প্রথম ইংরেজি ব্যাকরণ গ্রন্থটাকে কি করেন? মনে হচ্ছে ইংরেজি ভাষায় রচনা করেন। সেটার নাম হচ্ছে নাথালিন ব্রাসি হিলহেড। নাথানিয়েল ব্রাসি হিলহেড। ওকে, ঠিক আছে, হয়ে গেছে, এটা উত্তর হয়ে গেল ভাইয়া। ওকে, পরবর্তী আসি। দেখেন, নিচের কোনটি ভিন্নার্থক? কি বলছে? ভিন্নার্থক মানে ভিন্নার্থক মানে ভিন্ন। নিচের কোনটা ভিন্নার্থক বা ভিন্ন? দেখেন, বক ধার্মিক, তুলসী বনের বাঘ, সচ্চরিত্রবান, ভেজা বিড়াল। ভেজা বিড়াল। দেখেন তিনটা দেখে একটু, বক ধার্মিক, ভেজা বিড়াল, তুলসী বনের বাঘ, এই জিনিসগুলো একটু দেখে একটু আনকমন না? দেখেন তো ছবিতে গত বছর এই ইউনিটে পরীক্ষা প্রশ্ন আসছে, এরকম একটা আসছে, বি ইউনিটও আসছে। বলছে নিচে কোনটা ভিন্নার্থক? যে ননির পুতুল, কিংকর্তব্য বিমূর, আসছে না ভাই? এরকম কোশ্চেন কিন্তু আসছে। তার মানে আপনাকে ডেমো দিচ্ছি, এই যে এরকম কোশ্চেন কোনটা ভিন্নার্থক পরীক্ষা চলে আসতে পারে। হ্যাঁ, একেবারে সিউতে যেভাবে আসে সেভাবে দেখাচ্ছে আপনাকে, একবার ধরে ধরে দেখাচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, একদম বলছে বক ধার্মিক, বেজা বিড়াল, সচ্চরিত্রবান। সবাই উত্তর দিচ্ছ। দেখেন উত্তরটা হচ্ছে সচ্চরিত্রবান। এই ভেজা বিড়াল তো বোঝেন শয়তান, মানে একটু মানে এক ভেজা বিড়াল হচ্ছে কি বলে এগুলোর, কি বলে বাংলা ভাষায়? নিম্নে শয়তান বলে আমরা লেখা, বুঝছেন? হ্যাঁ, পরে বক ধার্মিক, তুলসী বনের ভাগ, এগুলো সব হচ্ছে এই যে মিনমিনে শয়তান আর কি। ভেজা বিড়াল লুকা লুকা কাজ করে এরকম ভেজা বিড়াল আর কি। এইগুলা কিন্তু সচ্চরিত্রবান কি আলাদা জিনিস না? তুলসী বনের বাঘ, বক ধার্মিক, ভেজা বিড়াল এক অর্থ, সবগুলো এক অর্থ, কিন্তু সচ্চরিত্রবান এটা কি? এটা ভিন্ন। এটা ভিন্ন অর্থ দিচ্ছে। তাহলে এই তিনটা হচ্ছে এক অর্থ, বাট সচ্চরিত্রবান কি আলাদা। এখানে বলা হয়েছে কোনটা ভিন্নার্থক, তার মানে সচ্চরিত্রবান ভিন্নার্থক। সচ্চরিত্রবানই ভিন্নার্থক। সচ্চরিত্রবান, এই তো গুড। সচ্চরিত্রবান, এই তো মিনমিনে শয়তান, এই তো গুড। মিনমিনে শয়তান হচ্ছে বেজা বিড়াল, এরকম টাইপের আর কি।
ওকে, তাহলে পরবর্তী আসি ভাই। দেখেন কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মগুলো দেখবো আমরা একটু। কাজী নজরুল, আমাদের এই দুজন কবি থেকে পরীক্ষা প্রশ্ন আসে, প্রতি বছর আসে। নিচে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম কোনটা? উপন্যাস হচ্ছে 3টা, এটা হচ্ছে মৃত্যুক্ষুধা, কুহিলিকা, বদনহারা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কয়টা? 3টা। কি কি ভাই? দেখেন, একটা হচ্ছে কি, জাস্ট মনে রাখবেন, বাকুম। আমরা বলি না বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, হ্যাঁ, বউ সাজবে কাল কি, কি জানি, আর চলবে সোনার পালকি, এরকম একটা কবি ছন্দ আছে আমরা পড়ছিলাম ছোটবেলা আর কি। তাহলে যে বাকুম যেটা আছে, বাকুম, এই বাকুম দিয়ে বাতে বাতে বাদনহারা, কুতে কুহিলিকা, মতে মৃত্যুক্ষুধা, শেষ। বাকুম পায় না, জাস্ট বাকুম দিয়ে কি রাখবো? বাকুম মানে হচ্ছে বাতে বাদনহারা, কতে কুহিলিকা, মতে মৃত্যুক্ষুধা, শেষ। বাদনহারা, কুহিলিকা, মৃত্যুক্ষুধা। হ্যাঁ, এই যে একজন বলছে ভণ্ড টাইপের যেগুলো, ভেজা বিড়াল, এগুলো ভণ্ড, বক ধার্মিক, এগুলো ভণ্ড টাইপের যেগুলো, সেগুলো মানে বক ধার্মিক, তুলসী বনের ভাগ, ভেজা বিড়াল, এগুলো ভণ্ড, বুঝছেন? এদেরকে ভণ্ড বলা হয়, কিন্তু শত্রু যেমন আলাদা জিনিস না, আলাদা কিন্তু। ওকে, তাহলে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম কোনগুলা? সাহিত্যকর্ম হচ্ছে দেখলাম উপন্যাস 3টা। কি কি? মৃত্যুক্ষুধা, কুহিলিকা, বাদনহারা। মৃত্যুক্ষুধা, কুহিলিকা, বাদনহারা। শেষ হয়েছে ভাইয়া? বলেন, শেষ হলে বলিয়েন। মৃত্যুক্ষুধা, কুহিলিকা, হ্যাঁ হ্যাঁ, মিনমিনে শয়তান আর কি। ওকে, তাহলে কি? মৃত্যুক্ষুধা, কুহিলিকা, বাদনহারা, শেষ। পরে গল্পগ্রন্থ আসি। শিউলিমালা, রিক্তের বেদন, ব্যথা, আর হচ্ছে ব্যথা, রিক্তের বেদন, ব্যথা পেল না। হ্যাঁ, উল্লেখযোগ্য গ্রন্থ গোচর করবো কি কি? হেনা, এই যে হেনা কোথায়? এই সেই হেনা। হেনা পড়ছে কি? বাউন্ডুলের আত্মকাহিনী, বাউন্ডুলের আত্মকাহিনী। পরে পদ্মগুখরা, পরে হচ্ছে রাক্ষসী, জীবনের বাদশা। হ্যাঁ, তারপর হচ্ছে কি প্রবন্ধ, দেখেন দুর্দিনের যাত্রী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, যুগবাণী। হ্যাঁ, প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কি? দুর্দিনের যাত্রী, দুর্দিনের যাত্রী, এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে কি পাইলাম? দেখেন, তাহলে উপন্যাস কয়টা? 3টা পাইলাম, মৃত্যুক্ষুধা, কুহিলিকা, বাদনহারা। গল্পগ্রন্থ কি কি? শিউলিমালা, রিক্তের বেদন, আর ব্যথা। পরে কি ছোট গল্প পাইলাম কি? হেনা, বাউন্ডুলের আত্মকাহিনী, পদ্মগুখরা, রাক্ষসী, জীবনের বাদশা। এবং প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কি? তোমার হচ্ছে দুর্দিনের যাত্রী। ওকে, ঠিক আছে, শেষ। পরেরটা দেখি ভাই। দেখেন নিচের কোনটা ভিন্নার্থক? এটা দেখছি আমরা একটু আগে, ভিন্নার্থক সচ্চরিত্র দেখলাম আমরা একটু আগে। ওকে, গৌরীয় ব্যাকরণ কেন কাল দেখা? এটা পারবেন আপনারা, এটা আপনারা পারবেন, এটা আপনারা শিওর, আমি শিওর এটা আপনারা পারবেন। গৌরীয় ব্যাকরণ কাল লেখা, কাল লেখা ভাই, এটা হচ্ছে এ নাম্বার 2, 3। দেখেন, গৌরীয় ব্যাকরণ কাল লেখা উইলিয়াম কেরি, রামমোহন রায়, নাথালিয়ান ব্রাসি হেরেট। না, নাথালিয়ান ব্রাসি লেখছে কোনটা? ওই যে বাংলা ভাষা ইংরেজি ব্যাকরণ লেখছে। আর পানিনি না, পানিনি হচ্ছে অষ্টাদে লেখছে, তাহলে এই দুটা বাদ, এ ডি আর সি বাদ। এখন আসি উইলিয়াম কেরি নাকি রাজা রামমোহন রায়? দেখেন, উইলিয়াম কেরি নাকি রাজা রামমোহন রায়? মনে রাখবেন, উইলিয়াম কেরি সাহায্য করছে আর রচনা করেছে রাজা রামমোহন রায়। এই রামমোহন রায় হচ্ছে গৌরী ব্যাকরণ রচনা করছে। গৌরীয় বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ, বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ। কোন ভাষায়? বাংলা ভাষায়। তাহলে উত্তর হচ্ছে গৌরীয়, উত্তর হচ্ছে আমার গৌরী ব্যাকরণ। কি ব্যাকরণ? গৌরী ব্যাকরণ। মনে রাখবেন কিন্তু, গৌরী ব্যাকরণ, রাজা রামমোহন রায়, রামমোহন রায়। ওকে, দেখেন পরে আসি। হ্যাঁ, রামমোহন রায়। পরে দেখেন উপসংহার, এই উপসংহার শব্দে কতটি উপসর্গ আছে? উপসংহার শব্দে কতটি উপসর্গ আছে? এটা উত্তর দিতে হবে। দেখেন, উপসর্গ শব্দটার মধ্যে কয়টা উপসর্গ আছে? কয়টা উপসর্গ আছে? দেখেন, উপসংহার যে শব্দটা আছে, উপসংহার শব্দটার মধ্যে কতটা উপসর্গ আছে? এটা যদি আমি করি, আলাদা করি, একটু দেখে রাখবেন। দেখেন, উপসংহার, উপসংহারের মধ্যে ভেঙে লিখি, উপসংহার, উপসংহার লিখলাম। লেখার পরে দেখেন তো, দেখেন এখানে কি আছে? উপ আছে, উপ পাইলাম একটা। পরে বললাম সংহার মানে কি? সংহার মানে হচ্ছে, সংহার শব্দটাকে ভেঙে লিখলে হয় সমযোগ, সমযোগ হার, সমযোগ হার। তাহলে সম একটা উপসর্গ না? উপসর্গ, আবার উপ একটা উপসর্গ। তাহলে পাইলাম কি? উপ পাইলাম, পাশাপাশি কি পাইলাম? সম পাইলাম, পাশাপাশি হচ্ছে হার, পাশাপাশি হার। তাহলে সম একটা উপসর্গ, উপ একটা উপসর্গ। তাহলে কয়টা পাইলাম? উপসম কয়টা? 2টা। তাহলে উত্তর হচ্ছে 2। উত্তর হচ্ছে আমার 2। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমার 2। উত্তর হচ্ছে আমার 2। তাহলে উপসংহার শব্দে কতটি উপসর্গ আছে? উত্তর হচ্ছে 2টা। কয়টা? 2টা। কিভাবে বাই করলাম? কিভাবে বাই করলাম ভাইয়া? উত্তর হচ্ছে যে দেখো, উপ একটা, সংহারের মধ্যে, সংহার আমরা জানি কোন মানে শব্দের মধ্যে যে অনুস্বর থাকে তার মধ্যে কি হয়? তার পরিবর্তে একটা ম হয়।
অনুসারের পরিবর্তে কি হবে? ম হবে। তাহলে সম হবে। তার সম একটা উপসর্গ। ওই যে আমরা পড়েছি না যে আপনার হচ্ছে সম একটা উপসর্গ না, যে আপনার অ ঘা অজ অনা আন আপ ইটুন কতকুনি পাতি বিভরাম শসা সাম সা সুহা, সম একটা আছে। ওকে, তাহলে উত্তর হয়ে গেছে হার। ওকে, তাহলে কি পেলাম? উপহার সম পাইলাম। ওকে, পরে আসে দেখেন, হ্যাঁ দুইটা ঠিক আছে। পরে দেখেন তরকারি বিক্রির আগে মাসে বেশি কি করতো? ওরে বাপরে বাপ, এটা একবার আসছিল ছবিতে পরীক্ষা, মনে পড়ছে আমার, ছবিতে একটা প্রশ্ন আসছিল এটা। তরকারি বিক্রির আগে মাসে বেশি কি করতো? মানে মাসে বেশি তো মানে ওরা তো তোর হচ্ছে স্বামী নাই, এদের স্বামী নেই, এরা কি করতো? এরা বাজারে গিয়ে কি করতো? তরকারি বিক্রি করতো। কিন্তু তরকারি বিক্রি করার আগে তারা কি করতো? তরকারি বিক্রি করার আগে কি করতো? ওকে, তো তরকারি বিক্রির আগে মাসে বেশি কি করতো? মাসে বেশি কি করতো বলতে পারবেন? মানে তরকারি বিক্রির আগে মাসে বেশি কি করতো? মাসে বেশি হচ্ছে এই যে ডালের বড়ি বিক্রি করতো, ডালের বড়ি, বুঝছেন? ডালের এই যে একদম হোগলা বিক্রি করতো না, ডালের বড়ি, বুঝছেন? ডালের বড়ি বিক্রি করতো, ডালের বড়ি। ডালের বড়ি আছে, ডাল 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 দিয়ে বড়ি বানাইতো, ওই বড়ি বিক্রি করতো। আমাদের এখানে যে আমরা হচ্ছে কি বলে নারিকেল দিয়ে ইমানের নারিকেলের নাড়ু বানায় না, ওইরকম আর কি। তো ডালের বড়ি বিক্রি করতো, ডালের বড়ি বিক্রি করতো। মানে তরকারি বিক্রি করার আগে তারা কি করতো? ডালের বড়ি বিক্রি করতো। ওকে, শেষ। পরে দেখি পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন কি দেখেন, এই যে প্রশ্ন হচ্ছে এটা, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? মৌলিক, দেখছেন ভাই, খেয়াল করছেন? মৌলিক ধ্বনি কয়টা? মৌলিক বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? আমরা জানি স্বরবর্ণের মধ্যে, স্বরবর্ণ খেয়াল করে, স্বরবর্ণের মধ্যে আছে কয়টা? 7টা। স্বরবর্ণের মধ্যে মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমার কয়টা? 7টা। কয়টা? 7টা। মানে 7টার মধ্যে 7টা, আর ব্যঞ্জন বর্ণের মধ্যে হচ্ছে কয়টা? 30টা। কয়টা? 30টা। তাহলে 30 যোগ 7 উত্তর কত হয়? 30 যোগ 7 উত্তর কত হয়? হ্যাঁ, উত্তর 37টা। তাহলে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? উত্তর হচ্ছে আমার বাংলা। এখানে দেখেন, খেয়াল করেন, এখানে বলা হয়েছে বাংলা ভাষায়। কি বলা হয়েছে? বাংলা ভাষায় বলা হয়েছে। যেহেতু বাংলা ভাষায় বলা হয়েছে, তার মানে এখানে বাংলা স্বরধ্বনিও আসবে, ব্যঞ্জন বর্ণ আসবে, দুইটাই আসবে। দুইটা একসাথে করলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে 37টা। কয়টা? উত্তর হচ্ছে 37টা। উত্তর হচ্ছে 37টা। উত্তর হচ্ছে আমার 37টা। গুড, ওই যে উত্তর দিয়ে ফেলছে অনেকে। উত্তর হচ্ছে আমার 37, ঠিক আছে? 37টা, হ্যাঁ 37টা উত্তর। পরে দেখেন মহাপ্রলয় শব্দের অর্থ কি? মহাপ্রলয় এটা হচ্ছে কোথেকে আসে বলতে পারবেন? এই শব্দের কোথায় আছে? কি বলতে পারবেন এই শব্দের কোথায় আছে? মহাপ্রলয় যে আছে, এই মহাপ্রলয় এই শব্দটা, এই যে সেম শব্দটা আপনার কোন জায়গায় আছে? মহাপ্রলয় এই শব্দটা আপনার কোন কবিতার মধ্যে আছে? কোন কবিতার মধ্যে আছে কেউ বলতে পারবেন? দেখি তো, কারা কারা ভালো পড়ছেন তারা বুঝে পারবেন। হ্যাঁ, যারা কবিতাগুলো ভালো মতো পড়ছেন বা দেখেছেন তারা পারবেন, এটা এটা পারবেন। একদম বলছে 18 বছর বয়স। হ্যাঁ, বিদ্রোহের মধ্যে আছে। কিসের মধ্যে? বিদ্রোহের মধ্যে আছে। এই তো গুড, বিদ্রোহী কবিতার মধ্যে আছে। বিদ্রোহী কবিতার মধ্যে মহাপ্রলয় শব্দটা আছে। বাট এটার অর্থটা কি? এর অর্থ হচ্ছে সৃষ্টির ধ্বংসকাল, সৃষ্টির ধ্বংস। সৃষ্টির ধ্বংসকে আমরা কি বলি? তুমি হচ্ছে মহাপ্রলয় বলে। সৃষ্টির শুরু না, ধ্বংস। প্রলয় মানে ধ্বংস, প্রলয় মানে যুদ্ধ বিগ্রহ, ধ্বংস, ধ্বংস হবে, ধ্বংস। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে বি হবে, সৃষ্টির ধ্বংসকাল হবে, ধ্বংস হবে। হ্যাঁ, তাহলে মহাপ্রলয় শব্দের অর্থ কি? সৃষ্টির ধ্বংসকাল, সৃষ্টির ধ্বংসকাল বা ধ্বংস হবে, সৃষ্টির ধ্বংস হবে, ঠিক আছে? ওকে, পরবর্তী কোশ্চেন আসবো একটু পরে। দেখেন এখানে আসি, দেখেন পরেরটা। আমরা মনে রাখবেন, আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো চিন্তা করবেন যে এটা কোত্থেকে নিচ্ছে ভাইয়া, এটা কোত্থেকে আসছে, এটা মনে রাখবেন। অত্যাচার, আমি বলে দেই, হ্যাঁ আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে দিই আপনাদেরকে। তথ্য হচ্ছে কি, আপনারা মনে রাখবেন আপনার ভর্তি পরীক্ষা ছবিতে, বিশেষ করে ডি ইউনিটে, কি ইউনিট, বিশেষ করে ডি ইউনিটে, এই ডি ইউনিটের মধ্যে আপনি উপসর্গ থেকে প্রশ্ন পাবেন। উপসর্গ কোথেকে পাবেন? উপসর্গ থেকে পরীক্ষা প্রশ্ন পাবেন, এটা 1000% শিওর, এটা 1000% শিওর। প্রশ্ন আসে কিরকম আসবে? পরীক্ষা যদি প্রশ্ন আসে উপসর্গ থেকে কিরকম আসবে বলবে,
বাংলা উপসর্গ কয়টা এটা বলবে। বাংলা উপসর্গ কয়টা ভাইয়া? বাংলা উপসর্গ হচ্ছে 21টা। কয়টা? 21টা। আপনার কয়টা পরীক্ষা বলতে পারে তৎসম উপসর্গ কয়টা? উত্তর দিবেন 20টা। কয়টা? 20টা। পারবেন না ভাইয়া? পারবেন না? পারবেন। তো বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ হচ্ছে 21টা। আর তৎসম হচ্ছে কয়টা? তৎসম হচ্ছে 20টা। পারবেন না? পারবেন। এবং এই 20টার 21টার মধ্যে 20টা 21টার মধ্যে আপনার 4টা জিনিস কমন। 4টা শব্দ কি? 4টা উপসর্গ কমন। কি কি? এটা হচ্ছে আ, এটা হচ্ছে আ, একটা সু, এটা হচ্ছে বি, আর একটা হচ্ছে নি। এটা নি, বি, নি, সু, আ, এই 4টা বাংলার মধ্যে আছে, তৎসমের মধ্যে আছে। তাহলে পরীক্ষা আসলে পারবেন না ভাইয়া, এগুলো কঠিন। আমি যে প্রথমেই বললাম, আমি যে প্রথমেই বলছি ছবিতে আপনি যদি টপ করতে চান, আপনি ভালো রেজাল্ট করতে চান, আপনি মেরিট পজিশন আপনি 100 মধ্যে থাকতে চান, আপনি চাচ্ছেন এমন একটা সাবজেক্ট নিয়ে পড়তে যেটা আপনি চান, ছবি আমাকে সিলেক্ট করে দেবে এরকম না। আমি ছবিকে সিলেক্ট করবো, ছবিতে কোন সাবজেক্ট নিয়ে পড়বো এটা আমি সিলেক্ট করবো। যদি চান তাহলে আমি বলে দিচ্ছি আপনি উপসর্গ থেকে পরীক্ষা প্রশ্ন পাবেন, এবং কিরকম প্রশ্ন আসতে পারে সেটা বলে দিচ্ছি, বুঝছেন? এগুলো তো একটা ডিপ কোশ্চেন। আপনি ছবিতে হয়তো এরকম ডিপ কোশ্চেন দিবেন, আরো সহজ কোশ্চেন দিবে, আরো সহজ কোশ্চেন দিবে, দেখবেন আর মিলাই দেখবেন, আমার কথাতে মিলাবেন আপনি ইনশাল্লাহ। আশু বিনি, হ্যাঁ এই 4টা হচ্ছে কমন। এই 4টা কি? 4টা হচ্ছে কমন। পরীক্ষা আসতে পারে আপনাকে 4টা দিয়ে আমার উদাহরণ দিয়ে বলবে, অথবা এটা বলবে যে এই যে বলবে এটাকে এটা দিয়ে বলবে যে আপনার হচ্ছে আপনার হচ্ছে নিমরাজি বলো, নিমরাজি। দেখেন পরীক্ষা বলছে নিমরাজি, নিমরাজি। এই যে নিমরাজি বলছে, নিমরাজির মধ্যে যে নিম শব্দটা আছে, এই যে নিম শব্দটা আছে, এই নিম শব্দটা কোন উপসর্গ বলছে আপনাকে পরীক্ষায়? এরকম প্রশ্ন দিবে। আপনি ঘাবড়িয়ে যান না, পরীক্ষায় দেখবেন, বিশ্বাস রাখেন ভাইয়ের উপরে, ভাই যেগুলো বলছি এগুলো থেকে প্রশ্ন মানে পরীক্ষা পাবেন ইনশাল্লাহ। কি বলছি? নিমরাজি। কি রাজি বলছি? নিমরাজি। নিমরাজি বলছি, নিমটা কোন উপসর্গ? পারবেন না ভাইয়ারা? এটা ফার্সি উপসর্গ। কোন উপসর্গ? এটা ফার্সি উপসর্গ, বুঝছেন? ফার্সি উপসর্গ। আবার বললো যে আম জনতা, আম জনতা। এই জনতা শব্দ হচ্ছে মূল শব্দ, এই যে মাঝখানে যে শুরুতে যে আম শব্দটা আছে, আম, এটা কি উপসর্গ? এটা হচ্ছে আরবি উপসর্গ, আরবি উপসর্গ, আরবি, বুঝছেন? একটু মনে রাখতে হবে আপনাকে, যে উদাহরণ দিয়ে দিচ্ছি ছবিতে দেখবেন উপসর্গ থেকে পরীক্ষা প্রশ্ন করবে, কিরকম প্রশ্ন করবে সেগুলো দেখাই দিলাম, বলে দিলাম। তাহলে আপনি সেই ক্যাটাগরিতে ভালো মতো পড়বেন, ভালো মতো পড়বেন, ঠিক আছে? ওকে, ফরাসি, ফার্সি, আরবি, ঠিক আছে। এখন আসি অত্যাচারের মধ্যে আসি, অত্যাচারের মধ্যে আসি। অত্যাচার, দেখেন অত্যাচার শব্দের মধ্যে অত্যাচার, অত্যাচার, দেখেন অত্যাচার শব্দের মধ্যে আমরা কি পেলাম? অতি। দেখেন প্রথম কি পেলাম? অত, আমরা জানি জফলা তাহলে কি হয়? সন্ধির মধ্যে, সন্ধির মধ্যে যে জফলা থাকে তার পরিবর্তে কি হয়? রসিকার হয়। অতি পাইলাম, অতি, অতি পাইলাম, হ্যাঁ অতি পাইলাম। অতি পরে কি আছে? দেখেন অতি পরে কি আছে? অতি পরে হচ্ছে অতি প্লাস আচার, আচার, অতি প্লাস আচার পেলাম। এখানে দেখেন আচারের মধ্যে কটা শব্দ আছে? দেখেন আম খাসলা ঘর, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। হ্যাঁ, আম খাসলা ঘর এগুলো আরবি উপসর্গ। আমরা পড়ছিলাম বেকার বে বর, কম ধরে, বদনা না কিনে বেশি ফি দিয়ে নিম কিনলো। তার মানে বেকার বে বর, বে কার, ব বদ, পর হচ্ছে কি কার, দাম, ধর, এই শব্দগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। হ্যাঁ, ফার্সি উপসর্গ। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখি পরবর্তী উত্তর দেখি ভাই। উত্তর কি আছে? উত্তর দুইটা। কি কি ভাইয়া? একটা হচ্ছে কি অতি, এটা হচ্ছে অতি, আর একটা হচ্ছে কি আ, অতি যোগ আ প্লাস চার, অত্যাচার, শেষ। অতি আ চার, তাহলে কি আ একটা, অতি একটা উপসর্গ, বুঝছেন? অতি একটা উপসর্গ। এখন যদি পরীক্ষা করা ভাই অতি উপসর্গ কিভাবে বুঝলেন? কারণ আমরা পড়ছিলাম, আমরা আমরা বাংলা উপসর্গগুলো পড়ছিলাম এইভাবে যে ও ঘা অজ অনা আন আপ ইতি উন কত কুনি পাতি বি ভ রম সা সা সুহা। হ্যাঁ, এই যে আ আছে, আগুন উপসর্গ না, ওই যে আ সুবিনি, আ একটা আছে, অতি একটা আছে, উপসর্গ, বুঝছেন? এগুলো হচ্ছে উপসর্গ দুইটা। ওকে, নেক্সট আসি। দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? আমি দেখাইছি আপনাদেরকে একটু আগে, আপনাদেরকে একটু আগে পড়াইছি, বলেন দেখি, বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প কোনটা? পোস্টমাস্টার, কঙ্কাল, ভিখারিনী, ছোট চোখের বালি। দেখেন চোখের বালি হচ্ছে রবীন্দ্রনাথের, এটা উপন্যাস। কি ভাইয়া? এটা উপন্যাস। তাহলে উপন্যাস যেহেতু বলছে চোখের বালি, উপন্যাস এর চোখের বালি, তাহলে এটা অপশন থেকে বাদ। এখানে ছোট গল্প বলছে, এখানে কি বলছে? ছোট গল্প বলছে, তাহলে এটা বাদ। এখন দেখি কঙ্কালও না, পোস্টার মাস্টারও না, তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমার ভিখারিনী। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিনী, আর শেষটার নাম হচ্ছে ল্যাবরেটরি। নাম কি? ল্যাবরেটরি। হ্যাঁ, ল্যাবরেটরি, শেষটার নাম হচ্ছে ল্যাবরেটরি। ওকে,
তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ভিখারিনী। সি নাম্বার উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ভিখারিনী, ভিখারিনী। ওকে, পরবর্তী আসি, দেখেন পরবর্তী কি আছে। পরবর্তী এই যে এটা, কবি বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে? এই বিদ্রোহ কবিতাটা কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে? পারবেন না ভাইয়ারা? পারবেন তো? পারবেন, বলেন দেখি কোনটা এই বিদ্রোহ কবিতাটা। হ্যাঁ, আমি মন থেকে দোয়া করি ভাই, আমি একবারে মন, একবার দিল থেকে, মানে এই যে দিল থেকে দোয়া করি, যারাই ক্লাসে আসো তাদের চান্স হোক। হ্যাঁ, অনেকে হয়তো টপ পজিশন করবা, অনেকে টপ পজিশন করবা, আমি শিওর অনেকে টপ ভালো ভালো পজিশন করবা। আর তোমার যারা ক্লাস করতেছো তাদের চান্স হোক, মন থেকে দোয়া করি, একবারে হার্ট থেকে দোয়া করি, তোমার চান্স হোক। যদি পরিশ্রম তুমি করে থাকো, তোমার চান্সটা হোক, তোমার চান্সটা খুব দরকার। হ্যাঁ, তোমার চান্সটা খুব দরকার। ওকে ভাইরা, ওকে, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমার অগ্নিবীণা। কি ভাইয়া? অগ্নিবীণা হবে। উত্তরটা কি? অগ্নিবীণা হবে। কারণ কি? কারণ হচ্ছে অগ্নিবীণা থেকেই তোমার হচ্ছে বিদ্রোহ কবিতাটা সংকলিত হয়েছে। অগ্নিবীণা একটা কবিতা ছিল, এই অগ্নিবীণা গ্রন্থে, কাব্যগ্রন্থের মধ্যে একটা কবিতা ছিল, একটা আনন্দময়ীর আগমনে, ময়ূর আগমনে। কি ভাইয়া? আগমনে, আনন্দময়ীর আগমনে। এই কবিতার জন্য কাজী নজরুল ইসলাম জেল খাটছে। ঠিক আছে ভাইয়া? জেল খাটছে, মনে রাখবেন। আনন্দময়ীর আগমনের কবিতার জন্য কাজী নজরুল ইসলাম জেল খাটছে। তাকে জেল খাটতে হয়েছে। আনন্দময়ী আগমনের জন্য জেল খাটতে হয়েছে ভাইয়া। ওকে, ঠিক আছে, জেল খাটতে হয়েছে তাকে। ওকে, তাহলে মনে রাখবেন বি নাম্বারটা। পরে দেখেন, পরে আসি। হ্যাঁ, আসর জমাইতে অদ্বিতীয়, এটা খুবই কমন। আপনারা গল্পের ইন্টারমিডিয়েটে উঠার পরে গল্পটা পড়ছেন। আসর মানে আড্ডা জমাইতে, বুঝছেন? আড্ডা জমাইতে অদ্বিতীয় কে? অদ্বিতীয়, ইউনিক কে? ইউনিকটা কে? অনুপম, কল্যাণী, মামা, হরিশ। উত্তরটা কি হবে? উত্তরটা আবার কি হবে? আসর জমাতে অদ্বিতীয়। কি দ্বিতীয়? অদ্বিতীয় কে? একটু বলেন। আসর জমাতে অদ্বিতীয়টা কে? ভাই একজন বলছে কি, ভাইয়া প্রশ্নটা দিয়ে দেন ভাইয়া, তাহলে তো আর ভালো হয়। হ্যাঁ, প্রশ্ন দিলে যদি আল্লাহ যদি মানে এরকম হয়ে যায়, জানেন যেটা বলছে এটা পরীক্ষা চলে আসছে, তো ছবি কর্তৃপক্ষ আমাকে ডাকবে, এই তুমি যেটা বলছো সেটা কেউ আসছো, তুমি জানো মনে হয়, থানায় আসো, তোমার সাথে কথা আছে, তোমাকে চা নাস্তা খাওয়াবে। থানায় গিয়ে যে এমন একটা পিটানি দিবে আমাকে, এমন একটা রিমান্ডে দিবে 1 সপ্তাহ রিমান্ডে থাকো, একসাথে রিমান্ডে মার যে দিবে, কি যে হচ্ছে। হ্যাঁ, তুমি কি চাও মার খাই? হ্যাঁ, তুমি কি চাও যে জেলখানার জায়গায় আমাকে পেতানি দেখ? হ্যাঁ, চাও? তুমি কখনোই চাও না। হ্যাঁ, কখন চাও না তোমরা, সেজন্য। ওকে, তো আসর জমাতে অদ্বিতীয় কে? সে হচ্ছে কি হরিশ। এই হরিশ কাজ করে কোথায়? কাজ করে হচ্ছে কানপুরে। কোথায়? কানপুরে কাজ করে। এবং এই হরিশ ছুটিতে আসছে কোথায়? হরিশ ছুটিতে আসছে হচ্ছে কলকাতায়। কোথায়? কলিকাতায় আসছে। তার ছুটিতে আসছে কলকাতায়, কাজ করে কোথায়? কাজ করে কানপুরে। কোথায়? কানপুরে কাজ করে। ওকে, কানপুরে কাজ করে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে, পরে আসি, পরে দেখেন এই এখানে আসি। ট বর্গীয় এর পর কোন শব্দে মূর্ধন্য ব্যবহার হয়? দেখেন, ট বর্গীয়র পর মূর্ধন্য ব্যবহার হয়েছে, দেখেন তো কোনটার মধ্যে আছে? কণ্টক, ঘন্টা, কণ্ঠ, কোনটার মধ্যে তোমার হচ্ছে ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য ব্যবহার হয়েছে? মূর্ধন্য। হ্যাঁ, সুরিতা বলতে ভাই সিদ্ধ ডিম দিবে, সিদ্ধ ডিম। হ্যাঁ, আল্লাহ মাপ চাই, আমাদের কাছে মাপ চাই, তোমরা এটা করিও না অন্তত। হ্যাঁ, ওকে, বলেন এটা বলেন। ট বর্গীয় এর বর্ণের সাথে, মানে ট বর্গ বর্ণের সাথে মানে মূর্ধন্য বসছে, এরকম শব্দ কোনগুলা? কণ্টক, ঘন্টা, বলেছে কি কণ্ঠ, আছে সবগুলা নেই কোনটা? দেখেন তো সবগুলি কি উত্তর হবে? কিনা? সবগুলি উত্তর হবে কিনা বলেন দেখি। হ্যাঁ, একজন বলতেছে ভাই হরিশ পারতো কলোনিকে বিয়ে করতে, পরে নাই, কারণ বন্ধু মানুষের
চয়েস, হ্যাঁ সে কিন্তু গটখালি করছে, বুঝছো? ওকে, তাহলে ট বর্গীয় এরপর কোন শব্দে মূর্ধন্য হয়েছে? সবগুলোর মধ্যে হয়েছে, কণ্ঠের মধ্যে হয়েছে, কণ্ঠের মধ্যে হয়েছে, কণ্ঠকের মধ্যে হয়েছে, সবগুলোর মধ্যে হয়েছে। হ্যাঁ, সবগুলোর মধ্যে হয়েছে। ওকে ভাই, সবগুলোর মধ্যে আছে। ওকে, পরে দেখেন, পরে আসি রত্ন থেকে রতন। রত্ন থেকে রতন হওয়ার ধ্বনি সূত্র কোনটা? রত্ন, দেখেন মনে রাখবেন, রত্ন কি? রত্ন থেকে কি বলছে? রতন। যখন আপনি দেখবেন রত্ন থেকে রতন হয়েছে, তখন ভাববেন যখন দেখবেন যুক্তবর্ণ থেকে ভেঙে গেছে, মানে যুক্তবর্ণ থেকে কি হয়েছে? ভেঙে ভেঙে লেখা হয়েছে, তখন সেইটা চোখটা বন্ধ করে বলবেন সেটা কি? সেটা হচ্ছে আমার মধ্য স্বরাগম। কি স্বরাগম? মধ্য স্বরাগম। যেহেতু মধ্য স্বরাগম নাই, তার মানে কি? তার মানে কি হবে? স্বরসংগতি হবে, অবিশ্রুতি হবে, নাকি হচ্ছে অপিনিহিত হবে? দেখেন, স্বরভক্তি, হ্যাঁ, এই তো গুড পাইছে। এখানে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে এই নাম্বারটা হবে। একদম বলতেছে এই নাম্বার উত্তর হবে। হ্যাঁ, স্বরভক্তি। দেখেন, মধ্য স্বরাগম যেটা আছে, বিপক্ষ অশ্ববা মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম বা স্বরভক্তি একই জিনিস। তাহলে উত্তর হচ্ছে আমার কোনটা? উত্তর হচ্ছে এই নাম্বারটা। উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা। কেন? কারণ হচ্ছে আমি একটু বলছি, যদি যুক্তবর্ণ থাকে ভেঙে লিখলে কি হবে? মধ্য স্বরাগম হবে। ঠিক একইভাবে দেখেন তো, রতনের মধ্যে, রত্ন থেকে রতন, তাহলে মানে কি ছিল এটার মধ্যে? র প্লাস ত প্লাস ন, এরকম ছিল। এটার মধ্যে কি হয়েছে? র প্লাস ত প্লাস একটা আসছে, আসছে পরে ন আসছে, তার মানে মাঝখানে একটা শব্দ আসছে, আসছে। দ্যাট মিনস আসছে কোথায় আসছে? মাঝখানে আসছে। মানে কি? অটা স্বরসন্ধি, মানে সরি স্বর একটা, আর আসছে কোথায়? মাঝখানে আসছে, মানে কি আগমন ঘটছে, তাহলে মাঝখানে স্বরাগম আসছে। দ্যাট মিনস এটাকে বলা আরেক নাম হচ্ছে কি? স্বরভক্তি। মানে মধ্য স্বরাগম আরেক নাম হচ্ছে স্বরভক্তি। কেন হয়েছে বুঝে দিলাম ভাই। রতন থেকে বললাম, রতন লিখলাম, মাঝখানে এখানে আবার কি দেখলাম? রত্ন লিখলাম, এখানে রতন লিখলাম, লেখার পরে কি হলো? এখানে মাঝখানে একটা আসে, দেখেন তোর উপরে একটা আছে, মানে এখানে কিন্তু ছিল না, এটা কি ছিল না, এখানে আসছে। যেহেতু আসছে, দ্যাট মিনস কোথায় আসছে? মাঝখানে আসছে। আর যেহেতু মাঝখানে আসছে, তাহলে কি? মধ্য স্বরাগম। আর মধ্য স্বরাগমের অপর নাম কি? স্বরভক্তি। উত্তর হয়ে গেছে। ওকে, হ্যাঁ, স্বরভক্তি। পরে দেখেন, যোগু আল্লাদিকে কি পোড়া ছেঁকা দিয়েছিল। আহা, আল্লাদি মেয়েটাতে কত কষ্ট ছিল, চিন্তা করছো? এই আল্লাদি মেয়েটা কত কষ্ট করছে। হ্যাঁ, বর্তমান সময় তো অনেক মেয়ে এখন কষ্ট, গ্রামে মেয়েগুলো অনেক কষ্ট করে এরকম। তো যোগু আল্লাদিকে অনেক কষ্ট দিত। যোগু মাঝে মধ্যে যে দোকানে বসে লাল পানি খাইতো, লাল পানি, শুকনো পাতা পান করতো। হ্যাঁ, লাল পানি পান করতো, বুঝছো? লাল পানি, হলুদ পানি খাইতো। কার সাথে? ওই যে কৈলাসের সাথে, কৈলাস। তো যোগু আল্লাদিকে কি পোড়া ছেঁকা দিয়েছিল? কি পোড়া ছেঁকা দিয়েছিল? কি পোড়া? ওকে, তাহলে যোগু আল্লাদিকে কি পোড়া ছেঁকা দিয়েছিল? এটা হচ্ছে কি পোড়া? কি পোড়া ভাইয়া? এটা হচ্ছে কি হাড়ি পোড়া ছেঁকা, চটি পোড়া, নাকি হচ্ছে লাঠি পোড়া, নাকি কলকে পোড়া? কোনটা? হ্যাঁ, ডি নাম্বারটা, কলকে পোড়া ছেঁকা দিয়েছিল। কি পোড়া? কলকে পোড়া ছেঁকা, কলকে পোড়া ছেঁকা। ওকে, তাহলে কি বলছি? যোগু আল্লাদিকে কি পোড়া ছেঁকা দিয়েছিল? উত্তর হচ্ছে কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার কলকে পোড়া ছেঁকা দিয়েছিল, বুঝছো? হয়তো উল্টোপাল্টা চলাফেরা করছে, উল্টাপাল্টা একটু কি করছে? নাচানাচি করছে বা অন্যায় করছে, সেজন্য কি করতো? অথবা তার স্বভাবে ছিল এরকম, যোগু স্বভাবে ছিল এরকম, হ্যাঁ, সে মারামারি করতো, মারতো। হ্যাঁ, কলকে পোড়া ছেঁকা দিয়েছিল। ওকে, পরবর্তী আসি। দেখেন, কলকে পোড়া দেওয়ার পর কি আসে দেখেন। নিচের কোনটি বাংলায় যৌগিক স্বরধ্বনি? এটা পারবেন আপনারা, এটা আমি শিওর যে এটা আপনারা পারবেন। নিচের কোনটি বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি? যৌগিক বলেন, যৌগিক মানে কি বুঝলেন তো? যৌগিক কোনটা? ওকে, হ্যাঁ, তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে কি? নিচের কোনটি বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি হ্যাঁ, একজন বলে ফেলছে উত্তর। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাই। তাহলে উত্তর কি? যদি কোনটা যৌগিক স্বরধ্বনি দেখেন তো, একটা মৌলিক, এটাও মৌলিক,
এটাও মৌলিক, বাট বাকি কোনটা রইলো সি নাম্বারটা, সি নাম্বারটা, বাকি কোনটা রইলো সি নাম্বারটা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে সি নাম্বার। উত্তর হচ্ছে কি ভাই আমার? সি নাম্বারটা। উত্তর হচ্ছে সি নাম্বারটা। এই তো পেরে ফেলছো, আলহামদুলিল্লাহ। ওকে, এই তো গুড। এই তো হ্যাঁ, ওই কেন হইলো ভাইয়া? ওই যে বললাম, একটু আগে বলছিলাম না আই, হ্যাঁ আই বলি না যে আই, হ্যাঁ যাই, আমরা বলি না যাই, দেখেন যাই, যাইয়ের মধ্যে কি আছে? আই আছে, আ প্লাস অবশ্যই আই, আই আছে। আমার এই যৌগিক, এটা কি? এটা কি যৌগিক? এটা হচ্ছে আমার যৌগিক, এটা হচ্ছে আমার যৌগিক, ঠিক আছে? আই একটা হচ্ছে কি? এটা হচ্ছে মৌলিক, বুঝছেন? এটা মৌলিক, এটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে মৌলিক, মৌলিক মৌলিক স্বরধ্বনি আর কি এটা। ওকে, পরে দেখে আসেন, দেখেন মূর্ধন্য, মূর্ধন্য সহ ব্যবহারের নিয়মে অধিসৎ, দেখেন মূর্ধন্য সহ ব্যবহার নিয়মে অধিসৎ, কি সৎ? অধিসৎ। এই শব্দটি কোন নিয়মে, কোন নিয়মের আয়তায় আসে? কোন নিয়মের আয়তায় আসে? বিদেশি শব্দ, বিদেশি শব্দ, রসিকারান্ত, বৌকারান্ত উপসর্গের পরে, নাকি হচ্ছে সাধারণত মূর্ধন্য সহ নিয়ম অনুযায়ী হয়েছে? একটু চিন্তা করেন তো দেখি ভাইয়ারা, একটু চিন্তা করেন তো উত্তর কোনটা হবে? চিন্তা করেন দেখি, এটা মূর্ধন্য সহ ব্যবহারের নিয়মে অধিসৎ শব্দটি কোন নিয়মের আওতার মধ্যে আসবে? দেশি, বিদেশি, ইকার নাকি সাধারণ? দেখেন অধিসদের মধ্যে খেয়াল করেন তো দেখি, অধিসৎ লিখলাম, অধি পড়েছি সৎ, অধিসৎ, অধিসৎ। ঠিক একইভাবে আবিষ্কার, কি বললাম? আবিষ্কার, আবিষ্কার, এই যে আবিষ্কার, একটু দেখেন তো ভাইয়া, দেখেন একটু দেখেন, অধিসদের মধ্যে এই মূর্ধন্য সহ আসার আগে কি আছে? রসিকার আছে না ভাইয়া? রসিকার আছে। আবার আবিষ্কারের মধ্যে মূর্ধন্য সহ হয়েছে, এর আগে কি আছে? রসিকার আছে। তার মানে রসিকারের পরে কি হয়? মূর্ধন্য সহ হয়। মনে রাখবেন তাহলে উত্তর কোনটা? রসিকার আর রসিকারের পরে কি হবে? আমার হচ্ছে মূর্ধন্য সহ হবে। এটা হচ্ছে এই নিয়মের মধ্যে পড়ছে, এই নিয়মের মধ্যে পড়েছে। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে অধিসৎ। অধিসৎ হচ্ছে রসিকার আর রসিকারের উকারান্ত নিয়মে যেটা হয়, এটা হচ্ছে আমার এই নিয়মে পড়ছে, বুঝছেন? উত্তর হচ্ছে এটা, উত্তর হচ্ছে আমার এইটা, উত্তর হচ্ছে আমার গ নাম্বার। হ্যাঁ, উত্তর হচ্ছে এই সি নাম্বার উত্তর, ঠিক আছে? ওকে, পরবর্তী দেখি, পরবর্তী আসি। ইতি শব্দের অর্থ কি? ইতি শব্দের অর্থ, ইতি শব্দের অর্থ কি? প্রিয় ভাইরা বলেন, ইতি শব্দের অর্থ আমার কি? হ্যাঁ, একদম বলছে ভাইয়া সি নাম্বার, সি। হ্যাঁ, ইতি শব্দ মানে কেন বলি না? চিঠি লেখার শেষে আমার বলে না, চিঠি লিখেছি, হ্যাঁ চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। এই যে দেখেন, চিঠি লেখার পরে আমরা কি দেই? ইতি তোমার, ইতি তোমার শুভাকাঙ্ক্ষী, ইতি তোমার, তোমার ড্যাশ ড্যাশ, ইতি তোমার ভ্যাস ড্যাশ, ইতি তোমার জয়কার যা ড্যাশ ড্যাশ, ইতি তোমার হচ্ছে বয়াকার বা ড্যাশ ড্যাশ, বুঝছেন? এরকম থাকে আর কি, আপনারা বোঝেন। তাহলে এই যে ইতি মানে কি? ইতি মানে হচ্ছে শেষে, শেষে কে? শেষে খুশি, ইতি তমসা নাকি হচ্ছে অভিলাষ? উত্তর হচ্ছে আমার শেষ। ইতি মানে কি? ইতি মানে হচ্ছে শেষ। ওকে, উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে আমার শেষ, উত্তর হচ্ছে আমার শেষ। হ্যাঁ, শেষ হবে। ওকে, এটা গেল। পরে আসি, দেখেন পরে দেখেন উত্তর কি? শেষ। ওকে ওকে, খাঁটি বাংলা উপসর্গ কয়টা? এটা কোশ্চেনটা আসে ছবিতে, এই কোশ্চেনটা আসে ছবিতে, এই কোশ্চেনটা আসে, বুঝছেন? বলেন খাঁটি বাংলা উপসর্গ কয়টা? যে বলছিলাম একটু আগে, বাংলা উপসর্গ কয়টা, তৎসম উপসর্গ কয়টা বলছিলাম একটু আগে, বলছি কিন্তু যেহেতু বলছি তখন মানে এটা বলেন এখন আমাকে, এটা বলেন। হ্যাঁ, এটা আমাকে বলেন, খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 20টি, 10টি, 21টি নাকি 6টি? হ্যাঁ, খাঁটি বাংলা ভাইয়া, খাঁটি বাংলা মানে বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ কয়টা ভাইয়া? উত্তর হচ্ছে আমার 21। কত? 21টা। কয়টা? 21টা। তাহলে খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। খাঁটি বাংলা উপসর্গ কয়টা ভাইয়া? উত্তর হচ্ছে আমার 21টা। ওকে, হ্যাঁ ওকে, তাহলে কি খাঁটি বাংলা কি ভাই? খাঁটি বাংলা কয়টা? 21টা। ওই যে ও, অঘা, অজ, অনা, আন, আপ, ইতি, উন, কত, কুনি, পাতি, বি, ভর, রম, সা, সা, সু, হা, দেখছো? এগুলো আর কি। তাহলে এই যে 21টা কয়টা ভাই? 21টা। কয়টা? 21টা। 21টা পাইলাম। ওকে, পরে আসি, পরে দেখি ইতি শব্দের অর্থ পাইলাম একটু আগে দেখছি আমরা। ওকে, দেখেন খেয়াল করেন, এই যে দেখেন ছবিতে, আমাকে এটা বলতে হবে, আপনারা পারবেন আশা করি। অশ্ব, রথ, হস্তি, অশ্ব, রথ, হস্তি ও পদাতিক সৈন্যের সমাহার, এর সমাহার্থ শব্দ কোনটা? এটা কি চতুরঙ্গ হবে, অশ্বমেধ, অগ্রগামী নাকি হচ্ছে প্রলাপ? বলেন। অশ্ব, রথ, আপনার হচ্ছে কি হস্তি ও পদাতিক, হস্তি ও পদাতিক। হ্যাঁ,
আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন। আচ্ছা, যে জিনিসটা বলতে আসছি সেটা হচ্ছে যে আজকে থেকে তো আমাদের হচ্ছে এই যে ঐতিহাসিক যে ম্যারাথন ক্লাসগুলো শুরু হয়েছে। তো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের কন্টিনিউয়াসলি চলবে, এটা মানে চলবে। তো তোমাদেরকে এতটুকু বলবো সেটা হচ্ছে লাস্ট মুহূর্তে তোমার পড়া টেবিল থাকবা, মানে হচ্ছে ক্লাসগুলো করবা, যে আমাদের যে ক্লাসগুলো শিডিউলগুলা একদম মানে সন্ধ্যা 7টায় শুরু হবে, এক্স্যাক্টলি ওই টাইমে তুমি আসবা এবং প্রত্যেক দিন তুমি ক্লাস পাবে এখানে, প্রত্যেকটা দিন। এখন তুমি জাস্ট সময়টা তুমি এখানে দিবা, তুমি অনলাইনে জাস্ট হচ্ছে যে ক্লাস করার জন্য সময়টা এখানে দিবা। 7টায় শুরু হবে, তারপরে তুমি হচ্ছে এটা স্টপ করে তুমি পড়া টেবিলে ফিরে যাবা। ঠিক আছে? তার মানে সারাটা দিন তুমি যে কাজটা করবা, তোমার যে বইগুলো বাকি আছে, যে বইগুলো এখনো পড়া হয় নাই বা যে টপিকগুলো সম্পর্কে এখনো তোমার উইক পয়েন্ট আছে, ওগুলো টাচ করবা, সারাদিন তুমি ওই কাজটা করবা। আর সন্ধ্যা 7টার সময় প্রত্যেক দিনই, কালকে না শুধু, প্রত্যেক দিনই, মানে আমাদের দায়িত্ব হচ্ছে যে তোমাকে ছবিতে নিয়ে আসা, এবং এইটার জন্য যতগুলো পরিশ্রম করা উচিত সেটা করতে রাজি আছি আমরা। হ্যাঁ, তো আমরা তোমাদের জন্য ডেডিকেটেড ভাবে থাকবো ইনশাল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত একদম। তো ক্লাসগুলো প্রতিদিনই পাবা। তাহলে তোমাকে দুইটা কথার জন্য আমি এখানে আসছি। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় তুমি উপস্থিত থাকবা, এই ক্লাসগুলো করবা, এবং যতটুকুই ক্লাস করানো হোক না কেন, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা টপিক তোমার জন্য গুরুত্বপূর্ণ, এতটুকু শিওর থাকো। এবং সিউ নিয়ে যেহেতু কাজ করি, তোমরা এটা খুব ভালো করে জানো, ওই জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের পেড বেস তো শেষ, তো এখানে আমরা ফ্রি ক্লাসগুলো তোমাদেরকে দিব। তোমরা সি ইউনিটে যারা আছো তোমরাও পাবা, এবং এ ইউনিটে যারা, এ ইউনিটের জন্য যারা ইংলিশের জন্য দরকার আছে, আমি তো আগামীকালকে আসতেছি, আগামীকালকে আমি থাকবো ইংলিশের জন্য। তো তোমাদের কাছে দুইটা মেসেজ দিচ্ছি। একটা, সন্ধ্যা 7টায় তুমি ক্লাসটা প্রতিদিন এখানে করবা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি তোমার বাকি সময়টা পড়া টেবিলে দেবে, দ্যাটস ইট। তোমার আর কিছু লাগবে না, তোমার আর কোনো কিছু লাগবে না। তোমার পথটা তোমার হচ্ছে স্মুথ করার জন্য যতটুকু করা উচিত সেটা আমাদের জায়গা থেকে তুমি সেটা পাবা, এতটুকু এনশিওর থাকো। জাস্ট হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত প্রিয় ভাই বোন একটু লেগে থাকো, একটু কষ্ট করো, সারাদিন পড়া টেবিলে থাকবা, যেগুলো তোমার উইক পয়েন্ট আছে সেগুলো তুমি প্র্যাকটিস করবা, যত বেশি পারো প্র্যাকটিস করো, যত বেশি পারো তুমি এক্সাম্পল গুলা, এক্সারসাইজ গুলা করো। ঠিক আছে? প্রয়োজনে যখন হচ্ছে তোমার চলে আসবে, অলসতা চলে আসবে, খাতায় লিখবা, একটু বিছানা থেকে উঠে বা পড়া টেবিল থেকে উঠে একটু হাঁটাহাঁটি করবা, একটু পানি খাবা, তবুও হাল ছাড়া যাবে না। কারণ তুমি যে যুদ্ধে নামছো, এই যুদ্ধে তোমাকে জিততেই হবে। এখন তুমি হার মানা যাবে না, কারণ এতদিন ধরে পরিশ্রম করছো, এত কষ্ট করছো, লাস্ট মুহূর্তে এসে কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে তো অবশ্যই কষ্ট লাগবে। সেটা কষ্টটা করা যাবে না, এই যে পরিশ্রমটা বৃথা যেতে দিব না। ঠিক আছে? ওর জন্য আমরাও আছি। তোমরা প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় ক্লাস চলে আসবা, আমরা তোমাদেরকে সর্বোচ্চ দিয়ে শেষ করার চেষ্টা করব, আর তোমরা পড়ার টেবিলে থাকবা। ঠিক আছে? এতটুকু বলার জন্য আসছি। তো তোমাদেরকে যে মেসেজটা দেওয়ার কথা সেটা হচ্ছে কি, প্রতিদিন 7টায় ক্লাস হবে। আমাদের বি ইউনিট, সি ইউনিট এবং হচ্ছে ডি ইউনিট, এই তিনটা ইউনিট পাশাপাশি B1, B2 এবং হচ্ছে D1, এই সবগুলো পরীক্ষা হবে উইদাউট এ ইউনিট। এ ইউনিটের ইংলিশ ছাড়া, মানে ইংলিশটা হবে এখানে, বাট বাকিগুলো তো আমরা মানবিকের শিক্ষার্থী, বুঝছো? ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমরা চেষ্টা করবো পরবর্তীতে এই ইউনিটটা সংযুক্ত করার জন্য, যাতে তোমরা একটু ফ্যাসিলিটিস পাও আর কি আমাদের কাছ থেকে। ওকে প্রিয় ভাইরা, আমি ক্লাসে চলে আসি। হ্যাঁ, ক্লাস থাকবে, দেখেন পরে আসি। দেখেন তাহলে এর উত্তর কি বা চতুরঙ্গ, অনেকে বলছেন, হ্যাঁ অনেকে বলে বলছেন চতুরঙ্গ। তাহলে অশ্ব, রথ, হস্তি, পদাতিক এগুলোকে একসাথে বলা চতুরঙ্গ। হ্যাঁ, আমি বলেন তো ভাই, চতুরঙ্গ কার একটা উপন্যাস? বলেন এই চতুরঙ্গটা কার উপন্যাস বলেন? চতুরঙ্গ কার উপন্যাস? এটা উপন্যাস, এটা একটা উপন্যাস। চতুরঙ্গ এটা কার উপন্যাস? হ্যাঁ, ছবি লাগবে ইনশাল্লাহ, ছবি লাগবে ভাই, আমাদের লাগবে। চতুরঙ্গ কার উপন্যাস ভাইয়া? চতুরঙ্গ, অশ্বরথ, হস্তি, এটা দেখলাম চতুরঙ্গ, বাট চতুরঙ্গ কার উপন্যাস? এই তো চতুরঙ্গ হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে, শেষ। পরে আসি। সত্যিই তো মানে সত্যিই তো কি সত্যি? এই যে আমি, সত্যিই তো এটা আমি ভাবিনি, এই উক্তিটি কোন গল্পের? দেখেন, বলছিলাম না এরকম কোশ্চেন পরীক্ষা আসবে, বলছিলাম এরকম কোশ্চেন পরীক্ষা পাবেন। বলেন এখন আমাকে, সত্যি তো এটা আমি ভাবিনি, এই উক্তিটা কোন গল্পের? এটা একেবারে সহজ। যে বা যারা একটু হলেও পড়াশোনা করছো, একটু হলেও বই চালা দিচ্ছ, তারা এটা পারবা, নিশ্চিত পারবা। বলেন আমাকে, সত্যি তো এটা আমি ভাবিনি, এই উক্তিটি কোন গল্পের? এই উক্তিটা কোন গল্পের বলেন? সত্যি তো এটা আমি ভাবিনি, এই উক্তিটা কোন গল্পের?
হ্যাঁ একজন বলছে দেখেন, বলেন দেখি, সত্যি তো এটা তো আমি ভাবি নাই, এটা এমন হলো কেন, কিভাবে এরকম হইলো, আমি ছোট লোক ঘরের মেয়ে, বাট আমি স্বপ্নে দেখতাম অনেক বড় হওয়ার। এই যে এরকম সিনারি এটা কোন জায়গায় আছে বলেন তো? সত্যি তো এটা আমি ভাবিনি, এই উক্তিটা কার? সত্যি তো এটা আমি ভাবিনি। এই যে মাতিলদা লুইসেল, হ্যাঁ নেকলেস, এই তো সাবাস নেকলেস। উত্তর কি? উত্তর হচ্ছে নেকলেস। নেকলেস গল্পের মধ্যে বলা হয়েছিল যে তোমাকে এটা দেওয়া যাবে কিনা, এটা হবে কিনা, বা আমি শিকার যাওয়ার জন্য যে 400 ফ্রা জমিয়েছিলাম, 40 ফ্রা জমিয়েছিলাম, এটাগুলো দিয়ে ই করবো। পরে বলছে কি সত্যি তো এটা তো আমি ভাবিনি। হ্যাঁ, বান্ধবীর তাহলে মাতিলদা ওই যে এটাই ছিল নকল হাটটা, ওই হাটটা নিয়ে আসার জন্য বলছিল যে তুমি তোমার বান্ধবী থেকে হাটটা নেওয়া আলাদা নাও। পরে বলছে সত্যি তো এটা আমি ভাবিনি, এরকম আর উক্তি আর কি। সত্যি তো এটা আমি ভাবিনি, এটা হচ্ছে নেকলেস গল্পের, নেকলেস গল্পের। ওকে ঠিক আছে, পরে দেখি তাহলে নেকলেস গল্পের মধ্যে পাইলাম। ওকে, পরে অপরে স্ত্রী দেখলে যে কাতর হয়, দেখছেন মানে মানে একজন সুন্দর সেজে আসছে, আইলানা মাস্কারা পুরো শুট টাইপ, একজন ছেলে মানুষ শুট টাইপ পরে আসছে, আর একজন মেয়ে হচ্ছে শাড়ি বলছে আইলানা মাস্কারা মানে মাস্কারা টাস্কারা দিয়ে চুরি টুরি পরে এসে আসছে। এখন এই যেখানে এই সৌন্দর্য দেখে যে কি হবে, কাতর হবে, মানে একটু আফসোস করবে, মানে একটু আফসোস করবে, এরকম ফিল। সেজন্য বলছে শ্রী মানে সৌন্দর্য, অন্যের সৌন্দর্য দেখে যে কি হবে, কাতর হবে, তাকে কি বলবো আমরা এক কথায়? তাকে এক কথা আমরা কি বলবো? পরাস্ত্রী কাতর, উন্মাসিক, সৃঞ্জন, নাকি হচ্ছে অরিজিৎ, কোনটা হবে ভাই? উত্তর কোনটা হবে দেখি তো? অন্যের স্ত্রী দেখি, অন্যের স্ত্রী দেখে যে কাতর হয়, হ্যাঁ পরাশ্রী কাতর, পরাশ্রী, হ্যাঁ পরশ্রী কাতর। অর্থাৎ কি পরশ্রী কাতর মানে হচ্ছে যে অন্যের স্ত্রী দিয়ে কি হয়, কাতর হয়, তাকে বলা হয় পরশ্রী কাতর, পরশ্রী কাতর। ওকে শেষ, পরে আসি দেখেন পরবর্তী প্রশ্ন দেখি। তানি বুঝি দুলার বাপ, তানি বুঝি কি দুলার বাপ, তানি বুঝি দুলার বাপ মানে তিনি মনে হয় তো কি তার মানে যাকে যে বিয়ে করতে আসছে তার বাবা, তার বাবা মনে হয় এটা ভাবছে এটা। তো জমিলা, এই জমিলা উক্তিটি কোন সম্পর্কে বলছে? এই গল্পটা অবশ্যই নেকলেস গল্প থেকে আসছে। আর আপনি তো বলে নেকলেস না, আর লাল সালু থেকে আসছে। এই যে গল্পটা যেটা বলতেছি লাল সালু, আপনি লিখে নেন, আপনি সুন্দর মতো আপনি বোর্ডে লিখে নেন লাল সালু, লাল সালু, লাল সালু আর সিরাজউদ্দৌলা, সিরাজ, লাল সালু সিরাজউদ্দৌলা নাটক থেকে আপনি ভর্তি পরীক্ষায় 2000% শিওর, এখানে কোনো কম নাই, এখানে কোনো কম নাই। এই দুটো টপিক থেকে পরীক্ষা প্রশ্ন থাকবে, এটা 2000% শিওর। লাল সালু আর সিরাজউদ্দৌলা নাটক যেটা আছে এই দুটো থেকে আপনি পরীক্ষা প্রশ্ন পাবেন, এটা 2000% শিওর। 2000 না, আরো যদি কোন বেশি দিতে দেশে দিব, সমস্যা নেই। পরীক্ষা এই দুটা থেকে আসবেই আসবে, বুঝছেন কি বলছি? লাল সালু সিরাজউদ্দৌলা থেকে আসবে, লাল সালু সিরাজউদ্দৌলা আপনি হয়তো লাল সালু থেকে আসবে, না লাল সালুর যে লেখক আছে সৈয়দ অলিউল্লাহ, ওনার থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। দেখেন তানি বুঝি দুলার বাপ, এই জমিলা উক্তিটি কার সম্পর্কে বলছে? অবশ্যই মজিদ, কারণ মজিদ বিয়ে করতে গেছে, দ্বিতীয় বউ জমিলা বিয়ে করতে গেছে, তখন জমিলা ভাবছে সে হয়তো যে বিয়ে করতে আসবে তার বাবা। তানি বুঝি দুলার বাপ, তানি বুঝি কি দুলার বাপ, মজিদকে বলছে এটা। ওকে, পরে দেখেন, পরে খেয়াল করেন পরেরটা কি, পরেরটা হচ্ছে এই যে দেখেন টর্পেডো। আমাকে এটা বলেন দেখি ভাই, এটা বলেন তো, টর্পেডো শব্দ কোন জায়গায় আছে? এটা কোন কোন কবিতার মধ্যে ছিল? কোন কবিতার মধ্যে, কোন কবিতার মধ্যে আছে বলেন? টর্পেডো শব্দ যেটা আছে, টর্পেডো এই শব্দটা কোন কবিতার মধ্যে আছে? হ্যাঁ শ্বশুর ভাবছিল, শ্বশুর মানে কি যে বিয়ে করতে তার বাবা ভাবছিল আর কি, এরকম। বলেন ভাই, প্রিয় ভাই বলে ফেলেন কি বলছি টর্পেডো শব্দের? হ্যাঁ টর্পেডো শব্দের, হ্যাঁ টর্পেডো শব্দের অর্থ কি? ডুবোজাহাজ থেকে বিক্ষেপযোগ্য অস্ত্র, এক ধরনের যুদ্ধাস্ত্র, নাকি হচ্ছে একটি যুদ্ধবাহন? কোনটা উত্তর হবে? টর্পেডো শব্দের অর্থ কি? ডুবোজাহাজ থেকে নিক্ষেপ যোগ্য অস্ত্র, কোনটা? হ্যাঁ বিদ্রোহীর মধ্যে ছিল ভাই, বিদ্রোহীর মধ্যে ছিল গুড। হ্যাঁ ডুবোজাহাজ, এই তো মাশাআল্লাহ, এরা সবাই পারে। ডুবোজাহাজ থেকে যে নিক্ষেপ অস্ত্রযোগ্য অস্ত্র থাকে না, এটা হচ্ছে কি বলে? টর্পেডো। কি বলা হয়? টর্পেডো বলা হয়। তোমরা ভালো পারো, আলহামদুলিল্লাহ তোমরা অনেক ভালো পারো।
ওকে, তারপর দেখি কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না, অর্থাৎ কি কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না, কে বলছেন? এটা আছে নাটক থেকে আসছে, নাটক সিরাজুল নাটক থেকে আসছে। কাপুরুষ বাঙালির কাছে কি হবে না? যুদ্ধ বন্ধ হবে না, যুদ্ধ বন্ধ হবে না। ক্লেটন, জর্জ, হ্যারি হলওয়েল। কে বলছে? কে বলছে বলো? ওকে, কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না, যুদ্ধ বন্ধ হবে না। হ্যাঁ, দেখেন কি বলছে, কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না, এটা হচ্ছে কে বলছে? হচ্ছে ক্লেটন বলছে। কে বলছে? ক্লেটন বলছে, ক্লেটন বলছে। ওকে, পরে দেখি সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? সন্ধি, এই যে সন্ধি যে আলোচনা করা হয়, সন্ধি একটা পার্ট, এটা অধ্যায়, এটা ব্যাকরণের কোন অংশের মধ্যে আলোচনা হয়? কোন অংশের মধ্যে বলেন দেখি? ব্যাকরণের কোন অংশের মধ্যে আলোচনা করা হয়? ব্যাকরণের কোন অংশের মধ্যে আলোচনা করা হয়, এটা বলেন প্রিয় ভাইরা। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ওকে, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ওকে, দেখেন তাহলে উত্তর কি ভাই? হ্যাঁ, ধ্বনি তত্ত্ব। উত্তর কি ভাই? উত্তর হচ্ছে ধ্বনি তত্ত্বের মধ্যে। কিসের মধ্যে? উত্তর হচ্ছে ধ্বনি তত্ত্বের মধ্যে। কেন ভাইয়া? কারণ আমরা জানি ধ্বনি তার বউয়ের সাথে 9-6 করে কি করলো? সন্ধি করলো। তাহলে সন্ধি ব্যাকরণের কোন আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্ব আলোচ্য বিষয়, ধ্বনি তত্ত্ব আলোচ্য বিষয়, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, পরে আসি, দেখেন পরেরটা খেয়াল করেন। কোনটা? কাজী নজরুল ইসলামের সঞ্চিতা। এই লাস্ট ইয়ার গত বছর এটা আসছে, গত বছর পরীক্ষা পড়াইছিল, এটা আসছে। কাজী নজরুল ইসলামের যে সঞ্চিতা যেটা আছে, এটা আসছে। দেখেন সঞ্চিতা, একটা হচ্ছে সঞ্চয়িতা। দেখেন যদি বলা হয় সঞ্চিতা তাহলে কাজী নজরুল ইসলাম, যদি বলা হয় সঞ্চয়িতা, হ্যাঁ সঞ্চয়িতা বলা হয়, হ্যাঁ এটা। আর যদি বলা সুচয়নী, কি বলা হয়? সুচয়নী বলে তাহলে জসীমউদ্দিন। সুচয়নী বলা হলে জসীমউদ্দিন, সঞ্চিতা বলা হলে রবীন্দ্রনাথ, আর সঞ্চিতা বলা হলে হচ্ছে কাজী নজরুল ইসলাম। দেখেন আমি প্রায় বলি, দেখেন সঞ্চিতা আর সঞ্চয়িতা, সঞ্চিতা ছোট ওয়ার্ড, সঞ্চয়িতা তার চেয়ে একটু বড়, মানে চারটা, এখানে 4টা ওয়ার্ড মনে করো, আর সঞ্চয় 3টা ওয়ার্ড। তার মানে বিশ্বকবি অবশ্যই বড় থাকবে, আর যিনি জাতীয় কবি তার মানে সে ছোট থাকবে। তাহলে সঞ্চয়িতা হচ্ছে কার ভাইয়া? রবি ঠাকুরের। কার ভাই? রবি ঠাকুরের। আর সঞ্চিতা কার ভাইয়া? সঞ্চিতা হচ্ছে আমার কাজী নজরুল ইসলামের। আর সুচয়নী কার ভাইয়া? এটা হচ্ছে জসীমউদ্দিনের। গত বছর এটা আসছে, বুঝছেন? লাস্ট ইয়ারে যে গত বছর যারা সেকেন্ড ইয়ার তারা হল পরীক্ষা দিয়েছেন তখন পাইছেন এটা হয়তো। হ্যাঁ, এটা পরীক্ষা আসছে, মনে রাখবেন। হ্যাঁ, সঞ্চয়িতা, সুচয়নী আর হচ্ছে সঞ্চিতা, এগুলো কার মনে রাখবেন এগুলো। উত্তর হচ্ছে কি তাহলে? সঞ্চিতা কার? উৎসর্গ রবীন্দ্র ঠাকুর উৎসর্গ করছে নাকি? ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে ভাই। দেখেন যেহেতু বলছেন, ওকে, দিক যুগান্ত। দেখেন দিক যুগান্ত সন্ধির নিয়মে আমরা জানি 3 = 1, 3 = কত? 1 হবে। এটা সন্ধির একটা নিয়ম, সূত্র। 3 মানে কি? 3 মানে হচ্ছে গ, পর চ ছ ঝ, পর এটা হচ্ছে কি ট ঠ ঢ। হ্যাঁ, এগুলো হচ্ছে 3 = 1, অর্থাৎ গ জ ড, এগুলো 3 = 1। 1 মানে কি? গয়ের 3-এর 1 হচ্ছে 1, জয়ের হচ্ছে কি? চ, ঢর হচ্ছে কি? ঢর হচ্ছে আমার ট, এগুলো আর কি। ওই যে নিয়মটা যে ক চ ট ত ব, ক চ ট ত আর হচ্ছে কি? আর হচ্ছে প। এই যে এগুলো ক চ ট ত ব মানে কি? ক খ গ গ হচ্ছে উ। দেখেন ক খ গ ঘ 3 নম্বর মানে কোনটা? গ নাম্বার 3 নাম্বার। 3-এর 1 কোনটা? 1 হচ্ছে ক। তার মানে যদি কোনো শব্দের মধ্যে ক থাকে তাহলে পরিবর্তে কি হবে? গ হবে। দেখেন এখানে কি আছে? ক আছে, তার পরিবর্তে কি হবে? গ হবে। দিক যুগান্ত কোথায় আছে? দিক যুগান্ত হচ্ছে যেখানে আছে। সিম্পল হিসাব, একেবারে সহজ হিসাব, একবারে। হ্যাঁ, বসন্ত নাটক কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ উৎসর্গ করছে। রবীন্দ্রনাথ কি করছে? উৎসর্গ করছে। ওকে, দিগন্ত পাইলাম, শেষ। অপরিচিত গল্পটি মেয়েটির সঙ্গে কতজন মেয়ে ছিল? এই যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপরিচিত গল্পটার মধ্যে মেয়েটির সঙ্গে কতজন মেয়ে ছিল? কতজন মেয়ে ছিল ভাইয়া? 2 জন, 3 জন, 3 জন, 4 জন, 4 জন, 5 জন, 5 জন, 6 জন, কয়জন? বলে ফেলেন ভাইরা, বলেন উত্তর কি হইতেছে বলেন। সুচয়নী কার ভাই? সুচয়নী হচ্ছে জসীমউদ্দিনের। সুচয়নী হচ্ছে জসীমউদ্দিনের।
ওকে, তাহলে কি, তাহলে উত্তর হচ্ছে ভাই আমার কয়টা? হ্যাঁ, উত্তর হচ্ছে দুই তিনজন, হ্যাঁ উত্তর হচ্ছে 2-3 জন। অপরিচিত গল্পের মেয়েটি কতজন ছিল? 2-3 জন ছিল। কয়জন? 2-3 জন। ঠিক আছে, পরে দেখেন খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে কে? দেখেন, খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে, মানে একটু আনইজি ফিল করে, আনকমফোর্টেবল ফিল করে। দেখেন, তাহলে খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে হচ্ছে কে? সে হচ্ছে কে? সে হচ্ছে এই ব্যক্তিরা। কারণ কি, ইনি এই ধলা মিয়া এমন একটা লোক যে বোনের বাসা থাকে, তানু বিবি, ধলা মিয়ার বোনকে, বোনের নাম হচ্ছে তানু বিবি। এই তানু বিবি হচ্ছে ধলা মিয়ার বোন, এবং সে তার বোনের বাসা থেকে বড় হয়েছে, মানে থাকতে ভাত খায়, এখানে থাকে, সেজন্য ধলা মিয়া তার দুলাভাইয়ের সঙ্গে কথা বলতে মানে একটু অস্বস্তি বোধ করে, বুঝছেন? ধলা মিয়া একটু অস্বস্তি বোধ করে। কারণ হচ্ছে, বললাম কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে তার সে কাজ করে না, সে সাথে তার বোনের জামাই, মানে তার দুলাভাইয়ের কি করে, দুলাভাইয়ের আইকাম খেয়ে বড় হয়, মানে সংসার চালাচ্ছে, মানে চলতেছে আর কি, সেজন্য সে অস্বস্তি বোধ করে আর কি তার সাথে কথা বলতে। হ্যাঁ, আগে বলা হয় পরগাছা বলা হয়। পরগাছা কাকে বলা হয়? ধর্মীয়কে বলা হয় পরগাছা, মানে কি, যে পরের উপরে নির্ভর করে চলতেছে আর কি, ধলামিয়া। ওকে, পরে প্রত্যুৎপন্নমতি শব্দের অর্থ কি আসলে? প্রত্যুৎপন্নমতি শব্দের অর্থ হচ্ছে দেখি উপকারী উপকার করে যে, নাকি হচ্ছে আকাশ ও স্বর্গ, নাকি হচ্ছে আকাশ ও পৃথিবী, স্বর্গ মর্ত, এগুলা নাকি উপস্থিত কোনটা বলেন তো দেখি? প্রত্যুৎপন্নমতি, দেখেন প্রত্যুৎপন্নমতি মানে উপস্থিত কর্তব্য স্থির করতে পারে, উপস্থিত বুদ্ধি আছে যার, তাকে বলা হয় প্রত্যুৎপন্নমতি। আর যদি বলা হতো প্রত্যুপকার, তাহলে মানে এটা উত্তর হইতো, তখন এটা উত্তর হইতো। প্রত্যুৎপন্নমতি মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি আছে যার, তাকে কি বলা হয়? হ্যাঁ, তাকে বলা হয় তোমার হচ্ছে প্রত্যুৎপন্নমতি, মানে কর্তব্য স্থির করতে পারে, কখন কি কর্তব্য এটা বুঝতে পারে আর কি। ওকে, পরবর্তী আসি। পরবর্তী হচ্ছে মামা থেকে নাম হয়ে গেছে। দেখেন, খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ। দেখেন ভাই, একটু খেয়াল করেন, বলছে কি ময়কার মাম ও মাম বলছে, এখান থেকে কি হয়ে গেছে? নাম হয়ে গেছে। নাম হয়ে গেছে। এখন মাম থেকে নাম, খেয়াল করছেন এখানে ম আর ম দুইটাই সেম বর্ণ, মানে সমবর্ণ, মানে কি সেম ওয়ার্ড, কিন্তু সেম ওয়ার্ড থেকে যখন একটা পরিবর্তন হয়ে গেছে, দেখেন ম ছিল ন হয়ে গেছে, এই যে পরিবর্তনটা, এটাকে ব্যঞ্জন মানে ধ্বনি পরিবর্তনের ভাষায় এটাকে বলা হয় বিষমী ভবন। কি বলা হয়? বিষমী ভবন বলা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? এটা। তাহলে পরীক্ষা যদি এটা না আইসা, যদি বলা হয় যে লাল থেকে যদি বলে পরীক্ষায় নাল বলে, তাহলে উত্তর সেম, বিষমী ভবন হবে। পরীক্ষা যদি বলে যে শরীর, কি বলে? শরীর থেকে যদি বলা হয় শরীর বলা হয়, তাহলে উত্তর কোনটা হবে? এটা একই হবে, বিষমী ভবন হবে। ভাইয়া বুঝছেন, যখন দেখবেন দুইটা ওয়ার্ডে সেম আছে, ওটা থেকে যখন একটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো বিষমী ভবন। ওকে, বিষমী ভবন উত্তর ঠিক আছে। পরে আসি, দেখেন এই দেখেন লাস্ট পর্যায়ে চলে আসতেছে ভাই। দেখেন নিচের কোনটি ভিন্নার্থক শব্দ? আক্কা পাওয়া মানে কি? মারা যাওয়া। জমে ধরা মানে মারা যাওয়া। বলে কি পটল তোলা মানে কি? মারা যাওয়া। তাহলে এই তিনটা যেহেতু সেম হচ্ছে, ছবিতে প্রশ্ন পাবেন এরকম, প্রশ্ন পাবেন, ভিন্নার্থ শব্দ দিয়ে প্রশ্ন পরীক্ষা পাবেন। আক্কা পাওয়া, জমে ধরা, পটল তোলা, সবগুলো মারা যাওয়া। দুধের মাছি মানে কি? দুধের মাছি মানে হচ্ছে সুসময় আগমন ঘটে যার। মাছি কখন আসে? মানে সবসময় আসে, যখন সে খাবার পায় তখন সে আসে, মানে কি সুসময়ের বন্ধু সে। বাট এগুলো সবগুলো অর্থ কি? মারা যাওয়া। বাট এটা অর্থ কি? সুসময়ের বন্ধু। তাহলে ভিন্ন কোনটা? ভিন্ন ডি নাম্বারটা। হ্যাঁ, দুধের মাছি। এই তো গুড, সবাই পারতো, আলহামদুলিল্লাহ। দুধের মাছি, গুড, সবাস। পরে আসে দেখো, হ্যাঁ দুধের মাছি। পরে কি বলছে দেখেন, ব্রাহ্মলিপির রূপ 9 কোনটা? একবারে ক্লাস শুরুর আগে বলছিলাম না ভাইয়া, ব্রাহ্মলিপির রূপ 3টা। কয়টা? 3টা বলছিলাম। এখন দেখি তো, যারা ক্লাসে শুরু ছিল তারা এটা পারবা, যারা ক্লাসে শুরু ছিল তারা এটা পারবা। বলো দেখি, বলেন। যারা ক্লাসে শুরুতে ছিল, আমি বলবো না এটা, আমি এটা বলবো না। যারা ক্লাসে শুরুতে ছিল, যাদেরকে পিডিএফটা দিব, যারা শেয়ার দিছো, যারা স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ দিয়ে রাখছো, সবাইকে পিডিএফ দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে।
আমাকে বলো ব্রাহ্মলিপির রূপ 9 কোনটা? 3টা রূপ আছে, কোনটা 9? সারদা, নাগর, সাগর, কুটিল, কোনটা বলো? ওকে, তাহলে উত্তর কোনটা? হ্যাঁ, সাগর। এই যে এইটাই সাগর। তার মানে সারদা, নাগর, কুটিল এগুলো তার অংশ, কিন্তু সাগর কোত্থেকে আসলো আবার? এই সাগর কার সাগর? হ্যাঁ, ওকে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি সি নাম্বার উত্তর, সি নাম্বারটা সাগর হবে। ওকে, পরে আসে দেখেন সাগর পাইলাম। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? পারবেন না ভাইয়া? একেবারে শুরুতে বলেছিলাম, শুরুতে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ভাইয়া? হ্যাঁ, দেখেন এখানে পালি, উড়িয়া, হিন্দি না, আমরা পড়ছিলাম বাংলা ভাষার মা বলা হয় কাকে? এই বঙ্গকামরূপীকে। বঙ্গকামরূপীকে বলা হয় বাংলা ভাষার মা। দ্যাট মিনস বাংলা ভাষার আগমন ঘটছে হচ্ছে এই বঙ্গকামরূপী থেকে। বঙ্গকামরূপী থেকে বাংলা ভাষার আগমন ঘটছে। ক্লিয়ার ভাইয়া? বলেন ক্লিয়ার হয়েছে কিনা? ডান লিখে দেন একটু কষ্ট করে, ডান ডান লিখে দেন, বলে দেন ডান লিখে দেন। ওকে, তাহলে উত্তর হচ্ছে বঙ্গকামরূপী। পরে দেখেন বঙ্গকামরূপী পাইলাম। কোন শব্দটির বানান শুদ্ধ? কোন শব্দটির বানান শুদ্ধ? ইংরেজি শহীদ, ফেব্রুয়ারি, প্রতিযোগী নাকি চাচি? দেন কোন শব্দের বানান শুদ্ধ? আমরা জানি ইংরেজি শব্দের মধ্যে দীর্ঘার হয় না, তাহলে এটা ভুল, এটাও ভুল। শহীদ বিদেশি শব্দ, এটাও ভুল। ফেব্রুয়ারি বিদেশি শব্দ, এটাও ভুল। হ্যাঁ, চাচি বিদেশি তদ্ভব শব্দ, এটাও ভুল। তাহলে সঠিক কোনটা? প্রতিযোগী সঠিক। কারণ কি আমরা জানি প্রতিযোগী, প্রতিযোগী হলে ঠিক আছে, যোগী হলে দীর্ঘার হবে। বাট যদি বলা হয় প্রতিযোগিতা, তখন আবার এখানে দীর্ঘা থাকবে না, তখন কি থাকবে? এখানে আবার দীর্ঘা থাকবে না, কারণ তখন রসিকার হবে। কারণ কি যখন তা যুক্ত হবে তখন সে দীর্ঘা থাকবে না, তখন আবার প্রতিযোগিতা রসিকার হয়ে যাবে। তার মানে প্রতিযোগী বানানটা ঠিক আছে, এটা ঠিক আছে। প্রতিযোগী বানানটা কি আছে? ঠিক আছে। এটা ভাই আমার ঠিক আছে, এটা আমার কি আছে? ঠিক আছে। ওকে, হয়ে গেল। বানানটি শুদ্ধ উত্তর হচ্ছে আমার এইটা, ডি নাম্বারটা, প্রতিযোগী, প্রতিযোগী। ওকে, পরবর্তী আসি, দেখেন পরবর্তী খেয়াল করি, দেখি। হ্যাঁ, লাস্ট কোশ্চেন আমার আজকে সর্বশেষ কোশ্চেন ভাই, এটা লাস্ট কোশ্চেন চলে আসছে। হ্যাঁ, লাস্ট কোশ্চেনটা আছি এবং আমাকে বলে দিতে হবে ভাইয়া, সবাই থাকবা লাস্ট কোশ্চেন, একবারে লাস্ট কোশ্চেনে সবাই বলবা নিচে কোনটি ভিন্নার্থক শব্দ? গোপ খেজুরে, শুয়ে শুয়ে লেজ নাড়া, 2 নৌকায় পা দেওয়া, কুম্ভকর্ণের নির্দা। দেখেন তো একটু রিলেট করতে পারতেছেন কিনা, একটু রিলেট করেন তো দেখি। গোপ খেজুরে মানে কি? দেখো এই যে গোপের মধ্যে খেজুর আছে, বাচ্চা খাচ্ছে না, তার মানে সে অলস। শুয়ে শুয়ে লেজ নাড়া মানে তা অলস, কি বোঝাচ্ছে? অলস বোঝাচ্ছে। পাশাপাশি কুম্ভকর্ণের নিদ্রা, ওই যে বিভীষণের প্রতি মেঘনার মধ্যে পড়ছিলাম আমরা, কুম্ভকর্ণের নিদ্রা মানে সে ঘুমায় আর ওঠে না, মানে এটাও অলস, মানে এটাও অলস, এটা আরে বাবা, হ্যাঁ এটাও অলস, এটাও অলস, এইগুলো অলস, এটাও অলস, এটাও অলস। তাহলে বাকি হলো কোনটা? এই যে দুধের মাছি, 2 নৌকায় পা দেওয়া মানে কি? বিপদে পড়া, যখন কিছুই হবে না, এই নৌকায় পা দিবে, সেই নৌকায় পা দিবে, মাঝখানে ফেরে যাবে, বুঝছো? এরকম অবস্থা হবে। তাহলে কি? তাহলে হচ্ছে সি নাম্বারটা, 2 নৌকায় পা দেওয়া, 2 নৌকায় পা দেওয়া, 2 নৌকায় পা দেওয়া। হ্যাঁ, 2 নৌকায় কি দেওয়া? পা দেওয়া। প্রিয় ভাইরা, ক্লাস এই শেষ স্লাইড, এটাই আমার শেষ স্লাইড ছিল এটাই। প্রিয় ভাইরা, আমাকে একটু ঠাস করে বলতে হবে কে ক্লাসটা কিভাবে নিশ্চয় কি বুঝতে পারছো কিনা, সবাই একটু বলবো আমাকে, সবাই বুঝতে পারছো কিনা ক্লাসটা? প্রিয় ভাইরা, আমাকে বলতে হবে সবাই ক্লাসটা বুঝতে পারছো কিনা। এবং ক্লাস যেহেতু শেষ পর্যায়ে আসছি ভাইয়া, ক্লাস শেষ পর্যায়ে আসছি, আমাকে সবাই জাস্ট ছোট করে জাস্ট কমেন্টে, জাস্ট সবাই কমেন্টে লিখবা। কমেন্টে কি লিখবা ভাইয়া? কমেন্টে জাস্ট সিউ লিখে দিবে, জাস্ট সিউ লিখবা। কমেন্টে কি লিখবা? জাস্ট সবাই ছোট করে কি লিখবা? সিউ লিখে দিবা। একটু বলবো আমাকে ক্লাস কেমন বুঝতে পারছো তোমরা? আমাকে বলো ভাইরা, ক্লাস কে কতটুকু বুঝতে পারছো? এবং তোমার হচ্ছে কমেন্টে সবাই একটু ছোট্ট করে 1 সেকেন্ড সময় নিয়ে তোমার হচ্ছে জাস্ট সিউ লিখবা, সিউ লিখবা, জাস্ট ছোট করে সিউ লিখবা। আরেকটা হচ্ছে, হ্যাঁ বলো, এটা অনেকে সিউ লিখতেছে, আলহামদুলিল্লাহ সবাই সিউ লিখছো ভাইয়া। হ্যাঁ, বা আরো নিলে ভালো হতো ভাই, আমার তো গলা টলা শেষ হয়ে যাচ্ছে, বুঝছো? শীতকাল তো ঠান্ডা জমে গেছে, এখানে সব জমে গেছে এগুলা। হ্যাঁ, নেক্সট আরো নিবো ভাইয়া। লাস্ট যেদিন হবে পরীক্ষা, তার পরীক্ষা তোমার সারা রাতে ক্লাস হবে। গতবার আমাদের 3টা বন্ধ ক্লাস হয়েছে এক সময়। হ্যাঁ, 10টা শুরু, 3টা আবার শেষ হয়েছে, বুঝছো? ওরকম।
টেনশন নেওয়ার কিছু নাই, হ্যাঁ টেনশন নেওয়ার কিছু নাই, ক্লাস লাগাতার ভাবে চলবে, আগামীকালকে হবে ভর্তি আগ পর্যন্ত। ডি ইউনিটের 3 তারিখে পরীক্ষা, তো 3 তারিখে আগে অলরেডি অনেকে ক্যাম্পাস চলে আসতেছে, মানে যারা অনেক দূর দূরান্তে থাকো, যাদের রিলেটিভ আছে তারা অলরেডি চলে আসছে। আমাদের কয়েকজন স্টুডেন্ট অলরেডি ক্যাম্পাসে চলে আসছে, আশপাশে সেখানে তাদের রিলেটিভ থাকে বা এরকম অনেকেই চলে আসছে। তার মানে আমেজ কিন্তু শুরু হয়ে গেছে, মানে ভর্তি পরীক্ষা যাওয়া শুরু তো হয়ে গেছে, এই জিনিসটা সবার মাথায় ঢুকে গেছে। তো লং টাইম, আরো লং টাইম হবে। তোমাদের যতটুকু সময় আছে এতটুকু সময়ের মধ্যে সব ক্লাসই, মানে সব টপিকই তোমাদের শেষ করে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা শুধু ক্লাসগুলো করবা এবং তোমার উইক পয়েন্ট অনুযায়ী তোমার পড়ার টেবিলের সময়গুলো দিবা, আর কোনো কিছু করার দরকার নাই। পিছনে কি হয়েছে সেগুলো ভুলে গেছি আমরা, ভুলে যাও যে পিছনে কি করছো না করছো, পড়ছো কিনা বা পড়াশোনার সময় দিছো কিনা, কিন্তু সামনে যতটুকু সময় আছে ততটুকু সময় খুব ভালো করে মন দিয়ে পড়ার টেবিলে বসবা। বসে ঘুম চলে আসবে, ঘুম দরকার আছে, ঘুমও দরকার আছে, কিন্তু হচ্ছে যে এত অলসতা করা যাবে না এই মুহূর্তে, হ্যাঁ অলসতা করা যাবে না, একটু ঘুম কম করবা, মানে হচ্ছে যতটুকু শরীরের জন্য লাগে ততটুকু অবশ্যই করবা। কারণ অসুস্থ হলে দেখা যাবে যে পুরাই অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাবে, সেটা না হোক। তো সবার জন্য শুভকামনা। আগামীকালকে আমি আসতেছি ইনশাল্লাহ ইংলিশ ক্লাসে, আর তোমাদের প্যাসেজ থেকে কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা সবকিছু ঠিকঠাক রাখে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। তোমরা এখন ক্লাস শেষ হওয়ার পরে তোমরা হচ্ছে পড়া টেবিলে সুন্দর মধ্যে বসো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে পড়া টেবিলে বসো, পড়া টেবিলে পড়াগুলো পড়ে ফেলো, তাহলে হবে। হ্যাঁ আগামীকালকে ইনশাল্লাহ ইংলিশ ক্লাস হবে। ওকে ঠিক আছে, বিদায় নেন তাহলে। ওকে, তাহলে ভাইয়া তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সময় নষ্ট করবো না, তোমাদের সময় অনেক দাম, অনেক লাস্ট মুহূর্তে সময়গুলো, যে শেষ সময়গুলো হচ্ছে এক একটা 10-4 মতো, বুঝছো? সময় নষ্ট করিও না, গুরুত্ব সহকারে সবগুলো পড়িও, আর ভাইরা যে টপিকগুলো বলতেছি ক্লাসের মধ্যে সেগুলো গুরুত্ব সহকারে দেখিও, পড়িও। ইনশাল্লাহ সিউতে চান্স হবে না, শুধু চান্স হবে না, টপ একটা পজিশন হবে, সে প্রত্যাশা রাখি। এবং ক্লাস চান্স পাওয়ার পরে তাহলে নাম শিট আসার পরে ভাইয়াদেরকে জানাও যে ভাইয়া চান্স পাইছি, জানাও, ঠিক আছে? ওকে ভাইয়া, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।